এই সানাইয়ের সুর শুনলেই একদম গায়ে কাটা, মুখে হাসি, and what a happy feeling. Welcome once again to Dulhan Diaries Let's Write, যেখানে প্রতিটা চ্যাপ্টার সঠিকভাবে যাতে লেখা হয়। বিয়ের আগের প্রিপারেশন হোক, কি বিয়ের প্ল্যানিং, কি বিয়ের পরের সম্পর্ক, এভরিথিং শুড বি ওয়ান্ডারফুল। তাই আজকে আমাদের ওয়েডিং চেকলিস্ট সেগমেন্টে, যেখানে এত কিছু থাকে, বিয়ে মানে তো আর একটা জিনিস নয়, কত কিছু থাকে। সো ওয়েডিং চেকলিস্টে আজকে আমাদের সাথে আমরা খুব শিগগিরই পাচ্ছি এমন কয়েকজনকে, যারা কিন্তু তাদের প্রফেশনে, মানে ওয়েডিং ট্রুসো বা তত্ত্ব যেটা আমরা বলি, বিয়ের তত্ত্ব, সেই তত্ত্বর একদম এক্সপার্ট। তাই আর দেরি না করে লেট মি ওয়েলকাম অন স্ক্রিন, প্রথমেই যাকে ডেকে নেব অন স্ক্রিন, কৃষ্ণা অধিকারী। হ্যালো কৃষ্ণা, থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর হ্যালো, জয়নিং। থ্যাংক ইউ সো মাচ এরকম একটা প্রোগ্রামে ইনভাইট করার জন্য। কৃষ্ণা অধিকারী 7 বছরের এক্সপিরিয়েন্স, 7 বছর ধরে সবাইকে সুন্দর করে বিয়ের তত্ত্ব সাজিয়ে গুছিয়ে দিচ্ছে। তার সাথে কিন্তু আজকে জয়েন করেছে শর্মিষ্ঠা চ্যাটার্জি। শর্মিষ্ঠারও 6.5 বছরের এক্সপিরিয়েন্স। সবাইকে হ্যালো, থ্যাংক ইউ সো মাচ এরকম সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে ডাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো ভেরি মাচ। এবার আমি যাকে ইন্ট্রোডিউস করব, অন্তরা দত্ত নিয়োগী, 6 ইয়ার্স প্লাস ইন্ডাস্ট্রিতে ও রয়েছে, এই বিয়ের তত্ত্ব সাজিয়ে গুছিয়ে পরিবেশন করছে। থ্যাংক ইউ সো ভেরি মাচ অন্তরা জয়েন করার জন্য। রাধে রাধে সবাইকে, অ্যান্ড অনেক ধন্যবাদ যে এরকম একটা প্রোগ্রামে আপনারা আমাদেরকে ডেকেছেন তার জন্য। আর বিয়ের মৌসুম তো চলেই এসছে, তো সবাইকে অগ্রিম কংগ্রাচুলেশন নতুন জীবনের জন্য। জীবন অনেক সুন্দর হোক, সেটাই কামনা করি। একদম। এবং এই সুন্দর তত্ত্ব স্পেশালে আমাদের সাথে থাকছে শাশ্বতী রায় বা শাশ্বতী মজুমদার, ঠিক বুঝতে পারছি না, বাট শাশ্বতী রায় না মজুমদার? আনমিউট। শাশ্বতী, একটু মাইকটা আনমিউট করতে হবে। রায় না মজুমদার? নমস্কার সবাইকে, আমাকে এখানে ডাকার জন্য থ্যাংক ইউ, এমন একটা প্ল্যাটফর্মে আনার জন্য আপনাদেরকে খুব ধন্যবাদ। আমি ভীষণ ভাবে টায়ার্ড, আমি সবে মাত্র অফিস থেকে এখানে বাড়িতে ঢুকেছি। থ্যাংক ইউ সবাইকে। নো প্রবলেম। এখন সবাইকে শুধু বলবো একটাই রিকোয়েস্ট, চোখটা যদি ক্যামেরায় রাখা যায়, নিজেকে দেখার বা আমাকে দেখার চেষ্টা করলে লোকেরা অন্য দেখবে, ঠিক আছে? চোখটা ক্যামেরার দিকে হলে সুন্দর লাগবে। তো আজকে তো বোঝাই যাচ্ছে যে জমে যাবে, কারণ বিয়ের তত্ত্ব এমন একটা ইমোশন যেটা কিন্তু জাস্ট মানে প্রত্যেকটা সেলিব্রেশনকে আরো 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 সুন্দর করে দেয়। এবং এই বিয়ের তত্ত্বে নানা রকম অপশনস রয়েছে, আমরা একটু জানবো, অনেক কিছু জানার ইচ্ছে রাখছি আমাদের এক্সপার্টসদের কাছ থেকে। আর যারা আমাদের সাথে লাইভে এক মিনিট, থাকছো, আমি একটুখানির জন্য আসছি, একটুখানি। নো প্রবলেম, তুমি ফিরে আসো, তারপর আবার অন স্ক্রিন। সবাইকে গুড ইভিনিং জানাচ্ছে। যারা আমাদের দেখছো, তোমরা সকলে যদি কারোর কোনো প্রশ্ন থাকে করতে পারো। খুব ভালো লাগছে, সবাইকে ভালো লাগছে। ওকে, গ্রেট। এবার প্রথম প্রশ্ন যেটা আমি করব, করে স্ক্রিন থেকে সরে যাব, তোমরা উত্তরগুলো একটু ছোট ছোট করে দিও যাতে অনেক কথা বলা যায়। ওকে, শাশ্বতী ব্যাক, আমাকে একটা থামস আপ দিলে অন স্ক্রিন আনবো। শাশ্বতী একটু সাজুগুজু নেই, এরকম পুরো মনে হচ্ছে যেন। ওকে, শাশ্বতী কিন্তু খুব টায়ার্ড, তাও আজকে জয়েন করেছে। শাশ্বতী কিছু শুনতে পাচ্ছ? আমি এসেছি সেই সেক্টর 5 থেকে, এই সবে এসে ঢুকলাম। দেখো, তোমরা যে যেরকম সব সময় সুন্দর, কিন্তু তোমরা যখন সাজিয়ে গুছিয়ে বিয়ের তত্ত্বগুলো গোছাও, ওটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তাই প্রশ্নটা করছি, একটাই প্রশ্ন সকলের জন্য। তোমাদের এক্সপিরিয়েন্স ইত্যাদি যেহেতু আমরা অলরেডি পোস্টারে দেখে নিয়েছি, তোমরা অনেক দিন ধরেই এই ইন্ডাস্ট্রিতে রয়েছো। সো তোমাদের জীবনের এক্সপিরিয়েন্সে সবচেয়ে ভালো লাগে কখন? ক্লায়েন্টরা কি বললে বা কি আবদার করলে তোমাদের সবচেয়ে আনন্দ লাগে?
কাজটা যখন তোমাদের কাছে আসে তখন ক্লায়েন্ট কি রিকোয়েস্ট করলে বা কি বললে তোমরা সবচেয়ে বেশি আনন্দ পাও, ছোট্ট করে একটু জানবো। কৃষ্ণা, তারপর শর্মিষ্ঠা, শাশ্বতী, অন্তরা। হ্যাঁ, তো ক্লায়েন্টের কাছ থেকে যে একটা ডিমান্ড থাকে যে দিদি বা জি আমার নাম ধরে বলে যে তোমার মতো করে তুমি তত্ত্বটা সাজিয়ে দাও, যেখানে আমার ইনলজ এর বাড়িতে যাদের ওদের কাছে মানে ব্যাপারটা খুব অ্যাপ্রিসিয়েটেড হয়, সেই কারণে ওরা চায় যে আমার মতো করে যাতে আমি সাজিয়ে দিই। এই কনফিডেন্সটা ওরা আমার ওপর রাখে, যে সেই ভরসা থেকে আমি সাজানোরটা চেষ্টা করি। এবং তারপর যখন ফিডব্যাকটা ওরা দেয় আমাকে যে ওরা খুব অ্যাপ্রিসিয়েট করেছে তোমার সাজানো, তোমার কন্ট্যাক্টস নিয়েছে, তো আমার এটা খুব ভালো লাগে আর কি ওদের কাছ থেকে ফিডব্যাকটা পেতে। তত্ত্ব সাজানোর পর যে জিনিসগুলো যায় ওদের ওখানে, তো দেখার পর যে ওরা অনেকে বলে যে ভিড় করে এসে সবাই দেখে, দেখার পর যে ফিডব্যাকটা দেয় সেটা আমার সবচেয়ে খুব ভালো লাগে। তো এই কথাই বলবো, অ্যাকচুয়ালি যারা আমার উপরে ছেড়ে দেয় না জিনিসটা, আমার মনে হয় সেখানে সবসময় নতুনত্ব একটা কিছু করার চান্স থাকে আমার। এবং আমি প্রত্যেকটা বিয়েতে চেষ্টা করি যে একটা কিছু নতুন ইন্ট্রোডিউস করা, এবং সেটা আমারও যেমন ভালো লাগে, আমারও একটা ক্যাটালগে সেটা অ্যাড হয়। সেই জন্য সবসময় আমি এটা মানে এটাতে সব থেকে কমফোর্টেবল থাকি যখন ক্লায়েন্ট আমার উপর ছেড়ে দেয় যে দিদি তুমি তোমার মতো করে করো, তোমার যেরকম ভালো লাগছে তুমি সেরকম ভাবে করো। হ্যাঁ, বেসিক একটা নিড তাদের থাকে, কম বেশি সবারই থাকে। কেউ নেটের চায়, কেউ স্কিল চায়, কেউ মডেল চায়। আর আমি একটা কথা আগে জেনে নিই, সেটা হচ্ছে জিনিসটা কত দূর যাবে, জিনিসটা কিভাবে ক্যারি হবে, কতজন মানুষ এগুলোকে ক্যারি করবে, এই জিনিসগুলো আমি একটু জেনে নিই। কারণ কিছু ট্রেস থাকে যেগুলো হয়তো একটার উপর একটা করে ক্যারি করা পসিবল হয় না। যারা হয়তো 40-50টা ট্রে সাজাতে বলেন, তারা তো 50 জন লোকের পক্ষে ক্যারি করাও পসিবল হয় না। তো সেক্ষেত্রে আমি আমার কিছু আইডিয়া দিই, তারা নিজেরা কিছুটা বলেন। তো এটা কৃষ্ণের সাথে আমি একমত। যদি আমাদের ওপর ছাড়েন তাহলে আমার মনে হয় কাজটা আমি নিজে অনেক ফ্রি ভাবে করতে পারি, আর নতুন কিছু ইন্ট্রোডিউস করার একটা চান্স থাকে। একদমই, আমি ওদের দুজনের সাথেই সহমত। যখন ক্লায়েন্টরা আমাদের উপরে ছাড়ে তখন সত্যি নতুন কিছু ক্রিয়েট করার মতন আমরা সুযোগ পাই। কিন্তু অবশ্যই তাদের সাথে তো আমরা কনসাল্ট করেই নিই যে তারা কি চাইছে বা কিভাবে তত্ত্বগুলো যাবে। অনেক সময় অনেক দূরে দূরেও তত্ত্ব যায়, তো সেই অনুযায়ী আমাদের তৈরি করে দিতে হয়, ব্যবস্থা করে দিতে হয় যাতে নষ্ট না হয়ে যায়, কোনো ডিজাইন নষ্ট না হয়ে যায়। তো এগুলো একদমই সত্যি যে যদি ক্লায়েন্ট এবং আমাদের দুজনের মধ্যেই সেই বন্ডিংটা ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আমরা সত্যি সুন্দর কিছু ক্রিয়েট করতে পারি। আর এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, তো আমাদের মধ্যেও সেই ব্যাপারটা থাকে যে আমরা একটা নতুন কিছু করব, ভালো কিছু দেবো যাতে অন্য লোকরা দেখেও অ্যাপ্রিসিয়েট করে বা আমরা আগামীকালে আরো কিছু অর্ডার পাই। প্লাস সব থেকে ভালো লাগে অনেক সময় আমি দেখেছি যে চোখের সামনে লোকের সামনে যখন তত্ত্বগুলো আমরা দিই তারা মানে এত ভাবে আনন্দিত হয় যে খুব ভালো হয়েছে এবং নিট অ্যান্ড ক্লিন হয়েছে কাজ, তো সেই ক্ষেত্রে সত্যি খুব আনন্দ লাগে। হ্যাঁ, আমারও সেম তাই। সবাই যেটা বলেছে যে যখন ক্লায়েন্টরা আমাদের উপরে ছেড়ে দেয় যে তোমরা তোমাদের মতন করে একটু সুন্দর করে সাজিয়ে দাও, তোমাদের উপরে ভরসা আমাদের, তাই সেই জায়গাটা সত্যি কাজ করতে ভীষণই ভালো লাগে। যে হ্যাঁ, আমরা তখন নতুন কিছু ক্রিয়েট করার চেষ্টা করি, নতুন কিছু করে যাতে আমাদের কাজটা একটুখানি আরো 10 জন দেখুক, 10 জন আমাদেরকে জানুক। সেখানে আরো ওইরকমই সবাই যখন এসে দেখে দাঁড়িয়ে থেকে। এবং কিছু কিছু সময় কি হয়, আমার যে কাজগুলো যেগুলো হয়েছিল অনেক সময় মানে দেখা যায় এতগুলো সাজানোর পরে বলছে যে আরো আমাকে সাজিয়ে দিতে হবে, আরো করে দিতে হবে। এমন এই তত্ত্ব সাজাতে গিয়ে আমাকে একদিন একটা ক্লায়েন্টের বাড়িতে স্টে পর্যন্ত করতে হয়েছিল সারা রাত্রি। তাদেরকে নেক্সট দিনকে আমার করে দিতে হবে, তাদের এক একজনের 70-80টা করে ট্রে ছিল, একার হাতে করা যখন মানে সেই জায়গাটা খুব ভালো লাগে যে সুন্দর করে তাদেরকে করে দেওয়াটাই। এত সুন্দর সুন্দর হাতের কাজ সবার দেখা গেল। আমার মনে আরো অনেক ছবি আছে, সেটাও আমরা ইয়ে করবো। শাশ্বতী, তুমি একটা কাজ করো, তুমি একটা 2-3 মিনিটের ব্রেক নাও, গো অ্যান্ড ফ্রেশন আপ অ্যান্ড কাম ব্যাক। আমাদের তো অনুষ্ঠানটা চলছে, তুমি একটু ফ্রেশ হয়ে চলে আসো, কারণ তোমাকে দেখে আমার নিজের খারাপ লাগছে যে তোমাকে এভাবে বসালাম।
ঠিক আছে, তুমি আরামসে 5 মিনিট টাইম নিয়ে ওকে জাস্ট ফ্রেশন আপ এন্ড কাম ব্যাক, কোনো অসুবিধা ওকে নেই। ঠিক আছে, আমি Okay? কিছুক্ষণ পরে আমি ব্যাক করছি, ঠিক আছে? একদম তাহলে log in লিভ। করো, হ্যাঁ, নো প্রবলেম, চলে এসো, আমরা আছি একদম, ডোন্ট ওয়ারি। ওকে, এবার বাকিদের সাথে তো আমাদের আড্ডা চলবে। এবার এই যে তত্ত্বর রিকোয়ারমেন্টটা আজকাল, যেহেতু এখন সবকিছু খুব আধুনিক, হ্যাঁ, সবাই আজকাল বেশি মডার্ন, হ্যাঁ, তো আমার একটু প্রশ্ন হচ্ছে যে মডার্ন ওয়েডিং সিনারিওতে, হ্যাঁ, তোমরা যেভাবে শুরু করেছিলে আর এখন যেভাবে চলছে, বা তোমরাও যেগুলো দেখেছো, বা এখন যেভাবে যুগ এগোচ্ছে, মডার্ন ব্রাইড গ্রুমের কাছে তত্ত্বটা কতটা জরুরি, নাকি বাড়ির লোকজনের চাহিদাতেই সেটা তৈরি হয়? তোমাদের কি ধারণা? এটার এক্সাইটমেন্ট কি এখনো অতটাই রয়েছে? মেয়ের বাড়ি থেকে কি এলো, ছেলের বাড়ি থেকে কি এলো, একটু জানবো। হ্যাঁ, একদম আগের থেকে এক্সাইটমেন্টটা যেন মনে হচ্ছে আরো বেড়েছে। আগে যেমন সেটা শুধু ছিল ছেলে মেয়ের ওপর শুধু ডিপেন্ড করতো না, বাড়ির লোকরা কি চায়, শ্বশুর বাড়িতে কেমন চায় সেটার ওপর, আত্মীয় স্বজনরা কেমন চাইছে সেটার ওপর ডিপেন্ড করতো। এখন ব্রাইড গ্রুম দুজনেই ভীষণ অ্যাক্টিভ। মানে যদি গ্রুমের বাড়িতে সাজাই তো তারা ব্রাইডকে কি দেবে, একদম টপ টু বটম কি কি জিনিস দেবে, কসমেটিক্স, মেকওভার কি কি লাগবে, জুতো, ব্যাগ, শাড়ি, লেহেঙ্গা, যা যা চায় সব তোরা একদম একদম টপ টু বটম ব্রাইড গ্রুমের একদম ফিঙ্গার টিপসে থাকে। ওরা একদম A to Z নিজেরা শপিং করে, যে এমন না আগের মতো যে পাঠিয়ে দিল বা দেখিয়ে দিল কেমন ভাবে করবে। এটা আস্তে আস্তে দিন দিন বেড়ে যাচ্ছে, একদমই কমছে না। এবং আগে যে সাজানোটা ছিল আগেকার দিনে, যে একটু ট্র্যাডিশনাল ওয়েতে সাজাবো, যেরকম শাড়ি দিয়ে যেরকম বাটারফ্লাই, পাখি, ঘড়ি এগুলো বানানো হতো, সেটার সাথে সাথে এখন আবার অনেকে এই জিনিসগুলো চাইছে যে শাড়ি আমি অ্যাজ ইট ইজ ভেতরে থাকবে, কারণ যাকে গিফট করছি শাড়িটা আমি ড্যামেজ করতে চাই না। যদিও আমরা ড্যামেজ করি না, কারণ আমরা কোনো শাড়িতে পিন ইউজ করি না, যেটা আমি পার্সোনালি করি, যেটা আমার ইউএসপি। শাড়ি যতটা পরিমাণ কম ভাঁজ করে আমরা ডিজাইনটা করার চেষ্টা করি, কারণ যাকে গিফট করছি সে যদি একটা ড্যামেজ প্রোডাক্ট পায় তার খারাপ লাগবে, হয়তো ডেকোরেশনটা সুন্দর হবে, সেই জিনিসটা মাথায় রেখে আমরা শাড়িটা অ্যাজ ইট ইজ ভেতরে রেখে একটু মডার্ন টাচ দিয়ে, নেট দিয়ে, ড্রাই ফ্লাওয়ার্স দিয়ে, পিওনি দিয়ে ডেকোরেট করার চেষ্টা করি। এই জিনিসটা ওদেরও ভালো লাগে যে আমার জিনিসটা, যে জিনিসটা আমাকে গিফট করছে সেটা যাতে দেখতেও সুন্দর হয়, আমার জিনিসটাও নষ্ট না হয়। তাই এই জিনিসগুলো আস্তে আস্তে আগেকার থেকে আরো বেড়ে যাচ্ছে। আগে যেন একটা লিমিটের মধ্যে ছিল যে এই জিনিসগুলো সাজাবো, তার বাইরে যাব না। এখন আস্তে আস্তে তত্ত্বের বৃষ্টির সাথে সাথে ড্রাই ফ্রুটস, চকলেটস, স্ন্যাক্স, কোল্ড ড্রিঙ্কস, এইগুলো যে যত কারো বিয়েতে দেখলো সেটা দেখে আইডিয়া নিল, সে আমাকে এসে বললো, সেখান থেকে দিদি এটা একটা নতুন দেখলাম, তুমি এর ওপর কিছু আইডিয়া করে যদি বানিয়ে দিতে পারো। সেই জিনিসগুলো আমাদেরও না নিতে ভালো লাগে, যে নতুন নতুন কিছু কাজ করছি, আমি একটা অপরচুনিটি পাচ্ছি সেটা কিছু করার। তো এইভাবেই এগিয়ে চলেছে আর কি। অনেক ক্ষেত্রেই হয় যে বোথ সাইড যারা বুকিং করে ব্রাইড গ্রুম একসাথে, সেক্ষেত্রে কিছু কিছু মজার ইনসিডেন্ট থাকে, যে প্রথমে ব্রাইডরাই বুক করে, তারপর তাদের থেকে রেফারেন্স নিয়ে ওদের ইনলজ বাড়িও বুক করে। তো তখন সেক্ষেত্রে ব্রাইডরা একদম স্ট্রিক্টলি বলে দেয়, দিদি আমার এখানে যা যা সাজাবে একদমই ওদের সাথে শেয়ার করবে না, এটা একদম টপ সিক্রেট রাখতে হবে। ইনফ্যাক্ট তারা যতই কিছু একদম মানে ক্লোজ রিলেশনে থাকুক, কেউ ভিডিও কল করেও দেখায় না যে ওদের বাড়িতে কি তত্ত্বটা যাচ্ছে। সেম ব্যাপারটা আমাকে ওদের কাছে তখন প্রবলেম হয়ে যায়, আমাদেরকে মাথায় রাখতে হয় যে এদের বাড়িতে আমি কি কি সাজালাম, ওদের বাড়িতে কি কি সাজাবো। তো ডিফারেন্ট ডিফারেন্ট মডেলই পাঠাই, না হলে একই মডেল নিয়ে দুজনেই সিলেক্ট করে আমাকে এটা বানিয়ে দাও, এটা তখন আমাদের পক্ষে খুব টাফ হয়ে যায় যে কাকে আমি কোনটা দেখাবো। তখন যে ব্রাইড সাইড থেকে বুক করে তাকে আলাদা মডেল পাঠাই, সে সিলেক্ট করার পরে বাকি যেগুলো থাকে সেগুলো আমি গ্রুমকে পাঠালাম। তাহলে কি ওদের মধ্যে কোনো টাসেল লাগলো না, কেউ কারো সিক্রেটটাও জানতে পারলো না। এরকম ভাবেই চলছে আর কি। এটা একদম কথা ধরেই বলছি, একদম ঠিক কথা। আমার সাথেও এখনো অব্দি যে কজনের মানে দু তরফ থেকে আমি বুকিং পেয়েছি, ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে এরকমও হয়েছে যে ব্রাইড আমাকে বলে দিয়েছে যে দিদি তুমি সব থেকে যেগুলো ভালো, তোমার যেগুলো সব থেকে ভালো কালেকশন সেগুলো তুমি আমারটাই করবে, ওদেরটাই যা পারো করো। কিন্তু মানে আমি তো সেটা করতে পারি না, যা পারো করো, মানে এরকম ডিমান্ড থাকে আমারটা যেন সবকটা ভালো হয়, মানে তোমার বেস্ট গুলো আমারটাই হবে, ওদেরটা তুমি যেভাবে পারো করো। তা আমি বলি কি দেখো ওদেরটা তো তোমার বাড়িতে আসবে না, কারণ সেটারও একটা ইমপ্রেশন আছে। বলে না না আমার দরকার নেই। এবং এরকমও আমার হয়েছে যে ব্রাইড বা গ্রুম যে আগে থেকে সাজিয়েছে সে বলেছে তুমি কিন্তু এখন এই ছবিগুলো পোস্ট করবে না, তুমি কিন্তু লাইভ করবে না, মানে আগে আমাদের বিয়ে তুমি সেগুলো
post করবে তোমার পেজে, মানে এরকমও হয়েছে, আমাকে তাদের কথা রাখতে হয়েছে যে বিয়ে মিটেছে তারপর আমাকে পোস্ট করতে হয়েছে। তবে হ্যাঁ, এটাও ঠিক যে এখন এই তত্ত্ব নিয়ে ক্রেজটা আমার মনে হচ্ছে আরো বেড়েছে। আর আরেকটা জিনিস যেটা আমি এখন প্রায় শুনি যে দিদি আমার বিয়ের থিম কালার হচ্ছে এটা, মানে পার্পল, থিম কালার হচ্ছে পার্পল, তুমি পার্পলের উপরে বেস করে নেট দাও বা সাজাও যা করবে এটার উপর। বা রিসেন্ট যেমন একটা কাজ করলাম, আমার বিয়ের মানে থিম হচ্ছে হোয়াইট অ্যান্ড পার্পল, তুমি হোয়াইট নেট দাও, পার্পল ফ্লাওয়ার দাও। তো এখন সবকিছুই থিম বেস, ড্রেসও থিমে মানে কালার থিমে অনুযায়ী করছে। তো সেই থিম বেসেও আমাকে সাজাতে হয়েছে, বিভিন্ন জায়গায় আমি সাজিয়েছি এরকম যে থিম কালার ওয়াইজ, থিম কালার। হ্যাঁ, গ্রেট। মেয়েরাও যেমন আমি দেখেছি অনেক ক্ষেত্রে থাকে বসে, ব্রাইড যারা বসে থাকে কাজ দেখে, তেমনি কিছু ক্ষেত্রে কিন্তু যারা গ্রুম তারাও থাকে যে দিদি এটা কিরকম হবে, ওটা কিরকম। এবং হ্যাঁ, এটাও ঠিক কথা, ওদের কাছে কিন্তু ভালো নলেজ থাকে, মানে ওই যে মা বাবা, মা কাকিমা, দিদি এরা দেখে নেবে, যে কিন্তু এখন অতটা দেখা যায় না। এরকম থাকে, কিন্তু ব্রাইড গ্রুম এখন খুব বেশি ইনভলভ সবকিছুতেই, মানে বিয়ের তত্ত্ব থেকে নিয়ে কিভাবে হবে, কি ডিজাইন হবে, মানে বহু ছেলেরাও কিন্তু আমার সাথে এই নিয়ে কমিউনিকেট করেছে যে দিদি এইরকম ভাবে সাজানো হবে, মানে যেটা মানে খুব যে ছেলেরা generally এই ব্যাপারটা কিন্তু ওরাও করেছে, গ্রুমরা নিজেরাই ফোন করে নিজেরাই হোয়াটসঅ্যাপ করে করেছে। সুতরাং দারুণ এখন এই থিম খুব মানে বেশি রকম কাজ করছে আর কি। চলছে। তবে হ্যাঁ, সেগুলো সাজাই, যেটা মডেল সেরকমও অনেকে পছন্দ করে এখন, সেগুলোও সাজাই। গ্রেট। মানে বোঝা যাচ্ছে যে আমাদের তিনজন এক্সপার্ট, আরেকজনও আছে, সে একটু নিজে একটু সাজতে গেছে, সে খুব তাড়াহুড়ো হয়ে গেছে তার। সো এবার আমি প্রশ্ন করতে চাই, আমাদের সাথে অন্তরা রয়েছে, অন্তরাকে দিয়ে উত্তরটা শুরু করাবো। অন্তরা, এখনো অব্দি, হ্যাঁ মানে বিয়ে, দেখো বিয়ে বৌভাত এটা তো একটা তত্ত্ব রিচুয়াল রয়েছে, এছাড়া কোন কোন অকেশনে তুমি, প্রথমে বলো বাকিরাও বলুক, কোন কোন অকেশনে তোমার তত্ত্ব সাজানোর রিকোয়েস্ট আসে এবং তুমি সাজাও? প্রথমত তো বলবো অ্যাকচুয়ালি যেহেতু আমি এখানে বলেছি যে আমি 6 বছর ধরে এই প্রফেশনে আছি, কিন্তু সত্যি কথা বলতে আমি যখন 11-এ পড়ি তখন থেকে আমি এই প্রফেশনে আছি। তো তখন পড়াশোনার পাশাপাশি আমি তত্ত্ব সাজানো, বউ সাজানো, আহ, তাছাড়াও বিউটিশিয়ানের কাজ, আরো নানা ধরনের হাতের কাজ এগুলো আমি করতাম। তারপর মাঝখানে যাই হোক কিছু বছর পড়াশোনার জন্য বাইরে চলে যাই, সেসব জন্য বন্ধ হয়ে যায়। এগেন আমি 6 বছর আগে এটা শুরু করেছি, আহ মানে আবার নতুন ভাবে শুরু করেছি সবকিছু। তো সেখানে বলছি আমি কতগুলো জিনিস বলছি। আগে যেটা মানে দেখতাম, যে কোনো জিনিস নিয়ে মানে বিয়েতে বর আসা নিয়ে বা তত্ত্ব আসা নিয়ে একটা আলাদা ধরনের এক্সাইটমেন্ট ছিল মানুষের মধ্যে, যেটা এখন ধীরে ধীরে অনেকটা কিন্তু হ্যাঁ কিছু ক্ষেত্রে অবশ্যই আছে এক্সাইটমেন্ট, আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এই এক্সাইটমেন্টটা অনেকটা মানে কি বলবো মানে ঠিক রেষারেষি মতনও হয়ে যায়। তো সেই ক্ষেত্রে অনেকেই বলেন যে হ্যাঁ আমিও এরকম অনেক ক্ষেত্রেই পেয়েছি যে ব্রাইড এবং গ্রুম বোথ মানে একই এতে সাজিয়েছেন। তো সেখানে হয়তো ব্রাইড বলেছে দিদি আমার এখানে কিন্তু যেগুলো করবো ওদের পুরো অপোজিট মানে করবে, ডেকোরেশন গুলো কিন্তু এক যেন না হয় বা কিছু না হয়, এই ব্যাপারগুলো একটা ব্যাপার অবশ্যই আছে। তো সেরকম তো করি, কিন্তু বিয়ে ছাড়াও এখন অনেক কিছুতে কিন্তু রিটার্ন গিফট যাচ্ছে। তো সেই অনুযায়ী হয়, যেমন এখন অনেক বার্থডেতে, তারপরে এখন অনেক অন্নপ্রাশনে বা অন্যান্য অনেক অনুষ্ঠান আছে যেগুলোতেও কিন্তু এখন রিটার্ন গিফট যায়। রিটার্ন গিফট অনুযায়ী সেখানেও কিন্তু তত্ত্ব সাজানোর একটা ব্যাপার আসছে। প্লাস হচ্ছে এখন আরো নানা ধরনের হাতের জিনিস আছে যেগুলো আমরা অ্যাজ আ গিফট তৈরি করে থাকি। তো মানে ফেব্রিকের কাজ করে থাকি, কাপল সেট তৈরি করে থাকি, আরো নানা ধরনের জিনিস তৈরি করে থাকি, মাটির বাসনের উপরে আমরা ডিজাইন করে থাকি, এরকম নানা ধরনের কাজ আমি করে থাকি। এবং সেইগুলোকেও কিন্তু অ্যাজ আ গিফট এখন পাঠানো হচ্ছে নানা রকম অনুষ্ঠানে। তো অবশ্যই বিয়ের পাশাপাশি কিন্তু আমরা আরো মানে নতুনত্ব কাজগুলো পাচ্ছি, এই অন্নপ্রাশনের, বার্থডে রিটার্ন গিফট গুলো হয়তো সেগুলোর পরিমাণ হয়তো অনেকটা বেশি থাকে না বিয়ে অনুযায়ী, বিয়েতে যতটা পরিমাণ থাকে, বাট
হ্যাঁ, নানা ধরনের স্কোপ কিন্তু এখন তৈরি হচ্ছে মানুষের মধ্যে। একটা আলাদা নতুন কিছু করার, নতুন কিছু পাওয়ার তাদেরও একটা ইচ্ছা অবশ্যই আছে। গ্রেট। অন্তরার সাথে কেউ যদি কিছু অ্যাড করতে চাও বলো, নইলে আমি একটা অন্য প্রশ্ন করতে চাই, কারণ অনেকগুলো প্রশ্ন মাথায় আছে, সময়টা বাঁধা। না, ইনফ্যাক্ট আজকেই আমার একটা অন্নপ্রাশনে সাজানো ছিল। অন্নপ্রাশনে সাজানোটা অনেকগুলো সাজাই, তাছাড়া যে বেবি শাওয়ার মানে স্বাদের যে সাজানো, সেক্ষেত্রেও কিন্তু হয়তো অল্প সংখ্যক ট্রে হয়, কিন্তু সাজিয়েছি। আর সাজিয়েছি হচ্ছে এটা আমি এক জায়গাতেই সাজিয়েছিলাম, কিন্তু তাও বলতে ইচ্ছা করছে। একজনের দীক্ষা ছিল, তো উনি দীক্ষা গুরুকে যে আহ জিনিসগুলো দিয়েছেন আর কি, ধরুন ধুতি, টাওয়েল, কিছু ড্রাই ফ্রুটস, ডায়েরি, পেন, এগুলোকেও আমি একটা সাজিয়েছিলাম। এটা একটাই ঘটনা ঘটেছিল, 6-7টা ট্রে হয়েছিল, ফল, তো সেটা একটা সাজিয়েছিলাম। স্বাদের অনেকগুলো সাজিয়েছি, অন্নপ্রাশনের সাজিয়েছি, আর এনগেজমেন্টের প্রচুর সাজিয়েছি। এনগেজমেন্টের তত প্রচুর সাজিয়েছি। আর সব থেকে যেটা আমি মজার কথা বলবো, অন্নপ্রাশনে আমি মানে যে কটা বাচ্চা সাজিয়েছি, তার 50%-এরই মা বাবার বিয়েতে আমি সাজিয়েছিলাম। মানে তাদের অন্নপ্রাশনে আমি সাজিয়েছি। এটা আমার জন্য একটা খুব বড় পাওয়া, মানে এটা একটা খুব বড় অ্যাচিভমেন্ট আমার। আমাকে যখন ফোন করে বলে, দিদি মনে আছে আমার বিয়েতে সাজিয়েছিলে, বাচ্চার অন্নপ্রাশনে সাজাতে হবে, মানে এটা ভীষণ আনন্দ পাই আমি। আর একটা দুই কমেন্ট এসছে, একটা কমেন্ট এসছে পড়ে নিই। আমি শ্রেয়াশ্রী রয় লিখছে, আমি নিজেও কাজ করি, আমার বিয়ের সময় অসুস্থ থাকার কারণে আমি নিজের বিয়েতে সেভাবে কিছু নিজে করে উঠতে পারিনি। তখন আমি শর্মিষ্ঠা চ্যাটার্জি দিদির সাথে কথা বলি, সবটুকু খুব গুছিয়ে আমার মনের মতো করে দিয়েছিলেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। খুব ভালো এইটাই লাগছে হচ্ছে তোমাদের achievement, সেটাই, এইটুকুই হচ্ছে আনন্দ। মানে এত সুন্দর সুন্দর কাজ, তোমাদের এত 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 সুন্দর সুন্দর সব ছবি আমি দেখতে পাচ্ছি। আমি চেষ্টা করছি যতগুলো দেখানো সম্ভব, কারণ প্রচুর তোমাদের কাজ, দৈনন্দিন তোমাদের পোর্টফোলিও বাড়তে থাকে। তো সবাই তোমরা রয়েছো। এবার আমি একটা প্রশ্ন করতে চাই, যে এই যে শর্মিষ্ঠা যেটা খুব ইন্টারেস্টিং বললো, যে বাচ্চাদের জন্য এরম জাতীয় খুব সুন্দর সুন্দর কিন্তু ইন্টারেস্টিং কনসেপ্টেও কাজ হয়। তত্ত্ব বলতেই শুধু বিয়ের তত্ত্ব নয়, তত্ত্ব মানে একটা উপহার দেওয়ার আয়োজন, এবং সেটা যত সুন্দর হবে খুশি হবে প্রিয়জন, রাইট? সো এবার আমার প্রশ্নটা আমি অনুরোধ করব আমাদের যারা বাকিরা রয়েছে, কৃষ্ণা এবং অন্তরা, তোমরাও বলো, ও বলুক, শর্মিষ্ঠাও বলুক। মোটামুটি ধরো একটা বাড়িতে বিয়ে, রাইট? এবার বিয়ে কি হয়, একটা তো প্ল্যানিং থাকে। ধরো মধ্যবিত্ত কিন্তু স্বপ্ন দেখে একদম বলিউডের মতো বিয়ে, স্বপ্ন তো সবাই দেখে। মোটামুটি তোমাদের কি মনে হয় কটা ট্রে ছেলের বাড়ি এবং মেয়ের বাড়ি? তোমরা যদি একটু বলো, ছোট্ট করে একটু উত্তর দিও। ছেলের বাড়ি মোটামুটি কটা ট্রে ভাবা উচিত, মেয়ের বাড়ি, এবং এটার একটা কিরকম বাজেট হওয়া উচিত? মানে দেখো, সামগ্রী তো তাদের ব্যাপার, তোমরা সাজানোর আয়োজনটা করো, তাই মোটামুটি এতগুলো ট্রে, মোটামুটি এরকম একটা বাজেট রাখা উচিত। সেইটা যদি আজকে একটু জানতে পারি, তাহলে অনেকের একটু বিয়ের প্ল্যানিং এর সুবিধা হবে। তাই আমি কৃষ্ণাকে অনুরোধ করবো প্রথমে উত্তরটা দিতে, ফলোড বাই বোথ। ছেলের বাড়ির থেকে যেটা হয় জেনারেলি, ওদের তো গায়ে হলুদের তত্ত্বটা হয়, সেখানে ছেলের বাড়ির তত্ত্বটা মেয়ের বাড়িতে যে যায় সেটা একটু কম পরিমাণে হয়। কেন বলছি, টুকটাক থাকে, বা সেটা নিয়ে মোটামুটি ছেলের বাড়ির থেকে অ্যাভারেজ 25 থেকে 30 খানা, মানে ইনক্লুডিং মিষ্টি, ড্রাই ফ্রুটস, চকলেটস, ফ্রুটস যা যা থাকে সেগুলো নিয়ে 25 থেকে 30টা মতো তত্ত্ব জেনারেলি ছেলের বাড়ির থেকে হয়। তো সেখানে মোটামুটি 3000 to 4000 কস্টিং পড়েই যায় সাজানোর, বলছি আমাদের জাস্ট সাজানোরই। বাকি ট্রে ফে প্রোভাইড করা বা জিনিস যেটা প্রোভাইড করা, সেটা তো ওনারা প্রোভাইড করবেনই। আর মেয়ের বাড়ির দিক থেকে জেনারেলি তত্ত্বটা বেশি হয়, মানে মেয়ের বাড়ির থেকে 40-50 নিচে জেনারেলি খুব একটা তত্ত্ব হয় না। কেন, সেখানে মেয়েকেও যে জিনিসগুলো দিচ্ছে তার সাথে সাথে ছেলেকেও তারা দিচ্ছে, সেই জন্য সেখানে একটা পার্সেন্ট, একটা কোয়ান্টিটির ট্রে বেড়েই যায়, যেখানে মেয়ে ছেলের মিলিয়েই বেড়ে যায় 20 থেকে 22টা ট্রে। তারপর তাদের ইনলজদের
ট্রে থাকে, মোটামুটি একটা মেয়ের বাড়ির থেকে ছেলের বাড়িতে 40 থেকে 50টা মতো এভারেজ ট্রে যায়, এবং এটা ছেলের বাড়ির থেকে যে মেয়ের বাড়ি থেকে আসে সেটা 25 থেকে 30টার মধ্যেই জেনারেলি ভ্যারি করে। এবার সাজানোটা ডিপেন্ড করছে তাদের উপর, তারা যদি একটু ট্র্যাডিশনাল ওয়েতে সাজায় সেটার একরকম চার্জ হয়। এবার যারা একটু ক্লাসি সাজাতে চায়, একটু অন্যরকম স্টাইলে, যেটা তুমি বললে এখন তো সবার একটা ইচ্ছে অন্যরকম হয়, তো একটু বাইরের ডেকোরেশন একটু ক্লাসি, তো সেক্ষেত্রে তাদের বাজেটটা একটু মাথায় রেখে সেরকম ভাবেই আমরা করে দেওয়ার চেষ্টা করি। সেখানে ওটা 7,000 8,000 এর মতো পড়ে যায় ডেকোরেশন চার্জ গুলো। আচ্ছা, এবং একটু আমরা পরে জেনারেল কথা। লিস্টটাও প্রোভাইড করে দিই যে কতটা Right. কি ট্রে যায় জেনারেলি। এবার সবার তার মধ্যে থেকে ওনারা সিলেক্ট করে নেয় যে কতগুলো ওনারা দিতে পারবেন, ওটা ওনাদের ওপর ছেড়ে দিই। ওনারা অনেক সময় মানে সাজেশন চায় জেনারেলি কি রকম যায় তত্ত্বে, কি কি দিতে হয়। অনেকেরই হয় বাড়িতে ফার্স্ট বিয়ে, তাদের পক্ষে খুব একটা মানে হয়তো আগে যেমন আগেকার দিনে যেমন কি তত্ত্ব সাজানোর জন্য কি আমাদের সময় যেটা আমরা করেছি, বাড়ির দিদিরা দাদারা মিলে আমরা জেনারেলি সাজিয়েছি। তখন তো প্রফেশনাল হায়ার করার কোনো ব্যাপার ছিল না বা ইভেন্টও ছিল না, তো তখনকার দিনে অন্যরকম ছিল। এখন হয় কি, এখন সবাই মানে নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে, তো সেক্ষেত্রে রিলেটিভরাও পাশে থাকে না। তো ম্যাক্সিমামই দেখি বিয়ের দিন সবাই আসে, তার আগে কেউ আসতে চায় না, সবার থাকে বাইরের স্টেটে থাকে, অন্য জায়গা থাকে, কাজকর্ম থাকে, তো একা হাতে সবকিছু করে ওঠে মানে সত্যিই সম্ভব না। আগে যেমন কি প্যারেন্টসরাই সব দায়িত্ব নিত, ছেলে মেয়েরা খুব একটা ভাবতো, সবকিছু প্যারেন্টসদের উপর ছেড়ে দিত। এখন তো সবার আলাদা পছন্দ, তাদের মতামত রয়েছে, তো সে পক্ষে তারা সবাই অফিস ম্যানেজ করে বিজনেস ম্যানেজ করে তাদের পক্ষেও সম্ভব হয় না। তো সেই জন্য তাদেরকে পুরো মার্কেটিংটাই তাদেরকেই করতে হয়। তো সাজানো গোছানোটা ওই জন্য তাদের পছন্দটা মাথায় রেখে এখন যার যেরকম ডিমান্ড থাকে সেরকম আমরা সাজিয়ে আমরা দিই। ছোট্ট ছোট্ট দু একটা ভিডিও দেখবো, এগুলো কৃষ্ণার কাজ। তত্ত্ব মানেই একটা আনন্দের ব্যাপার। তো ছেলের বাড়ি থেকে অ্যাকচুয়ালি যেটা কৃষ্ণা বললো যে একটু কম হয়, কারণ সেখানে শুধু মেয়ের জিনিসগুলো যায় মেনলি। আর এখন যেটা হচ্ছে বেশিরভাগ জায়গায় দেখছি নমস্কারই, যেটা প্রণামী হিসেবে যায়, মানে বাবা মা না, শুধু শ্বশুর শাশুড়ি বাবা মার কথা বলছি না, যেটা পিসি কাকি এদের টাইপ যে যারা আছেন, তাদেরকে কি হয় দুই বাড়ি থেকে দুই বাড়িটা অ্যারেঞ্জ করে নেয়, আলাদাভাবে পাঠায় না। কারণ সবার তো চয়েস আলাদা, এই বাড়ি এই বাড়িটা দিয়ে দেয়, ওই বাড়ি ওই বাড়িটা দিয়ে দেয়, এরকম একটা কনসেপ্ট এখন চলছে। তো নমস্কারিটা না থাকলে কিন্তু ট্রের অ্যামাউন্টটা আরো কমে যায়, কারণ মেয়ের জন্য ম্যাক্সিমাম হয়তো 7টা কি 5টা কি 9টা এরকম একটা ড্রেস দেয়া হয়, তার সাথে কিছু টয়লেট্রিজ কসমেটিক্স জুতো ব্যাগ টাওয়েল হয়ে গেল এক খাওয়া দাওয়া। তো সেক্ষেত্রে একটু ট্রে কমে যায়। আর মেয়ের বাড়ি থেকে, হ্যাঁ মেয়ের বাড়ি থেকে একটু বেশি এই হিসেবে আসে কারণ মেয়ের জিনিস থাকে, ছেলের জিনিস থাকে, দুজনের একসাথে জিনিস থাকে। কিন্তু আমি একটা জিনিস দেখছি, যারা একটু দূরে পাঠাতে চায় তারা একটু ট্রেন নাম্বার অফ ট্রেসটা কমই রাখতে চায়, কারণ ক্যারি করার, এটাই সত্যি কথা, এখন লোক কম তো। হাতে করে আমরা যেমন ছোটবেলায় হাতে করে ট্রেন নিয়ে যেতাম, ওটা একটা আনন্দ ছিল। এখন এই জিনিসটা কেউ করতে চায় না, এখন সবাই নিজে সেজে গুজে নিজেকে এনজয় করতে চায়। প্লাস আগে যেমন কি ছিল, একটা বাস বুক করে সবাই যাচ্ছি একসাথে, এখন নিজের নিজের গাড়িতে করে নিজে নিজে ভেন্যুতে পৌঁছে যাচ্ছে, তো কে কাছ থেকে কোথা থেকে ট্রেন নেবে। তো ঠিক ঠিক ট্রেন স্পেসটা কিন্তু এই জন্য একটু কমে যাচ্ছে, মানে কমাতে অ্যাকচুয়ালি বাধ্য হচ্ছেন, মানে মিনিমাম যেগুলো হয়তো না দিলেই নয় সেই হিসেবে করে দিচ্ছে। তবে হ্যাঁ বাজেট যেটা ও বললো 30টা ট্রের জন্য মোটামুটি 3,000 ধরে চললে আমার মনে হয় সুন্দর করে সাজানো যেতে পারে। তো এই যে কস্টটা তোমরা বলছো, এটা শুধু শুধু সাজানোর কস্ট, দিস ডাজ নট ইনক্লুড মেটেরিয়াল, মানে ট্রে আমি ইত্যাদি ইত্যাদি। না, আমি একটু ইন্ট্রোডাক্ট করবো। আমি অ্যাকচুয়ালি মানে আমি বলেই দিচ্ছি আমার চার্জেসটা, কারণ এটা যে ইনকোয়ারি করে আমি তাকেই বলি। আমার কিন্তু হচ্ছে 100 পার ট্রে থেকে স্টার্টিং আছে ডেকোরেশন চার্জ, যার মধ্যে কিন্তু আমি ডেকোরেটিভ আইটেমস গুলো দিয়ে দিই। আমি শুধু ক্লায়েন্টকে বলি ট্রেটা কিনে নিতে, কারণ দেখুন আমি থাকি বারাসাতে, কিন্তু আমার কাজ ওদিকে সোনারপুর অব্দি হয়, এদিকে ব্যারাকপুরে ওদিকে হয়, নিউ টাউনে হয়, সব জায়গাতে হয়, আমি সব জায়গাতে করি।
সব Right. জায়গাতে ট্রে ক্যারি করাটা না একটু মুশকিল হয়ে যায়। রাইট, সো বেসিক্যালি আমি যদি একটু ছোট্ট করে র্যাপ করি, কারণ এই টপিকটা কারণ এই টপিকটাতে অন্তরারও যদি কিছু বলার থাকে, অন্তরার রেটের সম্বন্ধে বা অন্তরার কিরম জাতীয় ইয়ে হয় একটু জানবো। অ্যাকচুয়ালি ওর একটা কথা আমার সত্যি কথা পুরোনো একটা স্মৃতি মনে পড়ে গেল। আমরা ছোটবেলায় সেই বাসে করে সবাই মিলে যেতাম আর হাতে একটা করে ট্রে থাকতো। রিয়েলি ব্যাপারটা ভীষণ মানে আনন্দের ছিল। আর সবাই আমাদের ছোটদের বলতো যে তোরা কিন্তু খুব যত্ন করে নিয়ে যাবি, ভাঙবি না। বাট আমাদের মধ্যে বেশি উৎসাহ ছিল যে আমরা একটা ট্রে নেবই। মানে এরকম একটা ব্যাপার ছিল। সত্যি সেই ব্যাপারটা খুবই একটা আনন্দের টাইম ছিল। এখন সেই টাইম গুলো আর নেই। এখন মানুষ যে যার মতন করে গুছিয়ে চলতে বা নিজের ফ্যামিলি নিয়ে চলতেই বেশি পছন্দ করে। তো সেইখান থেকে তুলনামূলক কিছু কিছু তো অবশ্যই অনেক জায়গাতেই কমে গেছে ট্রের পরিমাণটা। আর সত্যিই তাই যে আমাদের পক্ষে ট্রেটা কিনে দেওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, যেহেতু আমরা অনেক দূরে দূরে গিয়ে কাজ করি। তো ট্রে কিনে এনে আবার বাড়িতে রেখে আবার তাদের বাড়ি পর্যন্ত মানে কস্টিংটাও অনেক বেশি পড়ে যায়। ক্লায়েন্টরা সেটা একদমই বিয়ার করতে চায় না। তো সেই অনুযায়ী আমাদের সত্যি ট্রেটা দেওয়া পসিবল হয় না। বাকি সমস্ত আইটেম আমরা নিয়ে যাই। আর আমার কস্টিংটা স্টার্ট হয় 80 রুপিস পার প্লেট থেকে। কিন্তু এটা একটা ব্যাপার আছে, যদি অনেক ট্রে হয় সেই ক্ষেত্রেই এটা থাকে, কিন্তু কেউ যদি খুব সামান্য কিছু করা তো অবশ্যই সেখানে পেমেন্টটা বেশি হয়, বিকজ আমরা হেল্পিং হ্যান্ড নিয়ে যাই, তাদেরও একটা পেমেন্ট দিতে হয়, যাতায়াত আছে, নিশ্চয়ই। সারাদিনের খাওয়া দাওয়া সমস্ত কিছুর ব্যাপার আছে। তো এগুলো একটু মানে মানে সামনের যারা করাচ্ছেন তাদেরও একটু মানে বুঝতে হবে। তো নিশ্চয়ই। মেইন হচ্ছে কাজটা দেখুন আমরা সবসময় ধরে সুন্দর করে টাইম দিয়েই করার চেষ্টা করি প্রত্যেকটা কাজ, কারণ আমরাও চাই একটা জায়গায় ভালো কাজ করলে যাতে আমরা নেক্সট আরো কিছু অর্ডার পাই, সেখান থেকে যারা দেখবে তাদের থেকে অর্ডার পাই, ইভেন পাইও আমরা সবাই, আশা করি আমরা সবাই পাই একটা জায়গা থেকে আরো কাজের অর্ডার। তো আমরা সমস্ত কিছু ধরে ভালোভাবেই করার চেষ্টা করি। কিন্তু এটা সত্যি যে একটা কিন্তু বাজেট নিয়ে খুব প্রবলেম চলে। বার্গেনিং ব্যাপারটা প্রচন্ড মানে মার্কেটে আছে। আমি জানি না লাইভে এটা মানে কতটা বলাটা সঠিক বা কিছু, বাট সত্যি বার্গেনিং ব্যাপারটা নিয়ে খুবই মানে আমি এরকম অনেক ক্ষেত্রে দেখেছি যে ট্রে হয়তো আমরা একটা নমিনাল আমি বলছি ধরুন 50 রুপিস দিয়ে কিনছি, ক্লায়েন্ট হয়তো সেই সেই সেম সাইজের ট্রে গিয়ে কিনে এনেছে 80 টাকা দিয়ে। বাট আমরা যদি 50ও বলি তো ওনারা বলবে 50 এত বেশি, এতগুলো ট্রে করছি কম করো। কিন্তু সত্যি পসিবল কি, আমাদের তো ওনারা কম করে দিচ্ছেন, আর আমাদের পক্ষে আমরা ওখান থেকে বাড়িতে নিয়ে এসে রাখবো, দেন তাদের বাড়িতে যাব। আর ট্রে নিয়ে তো আর নর্মাল ট্রেনে বসে যাওয়া সম্ভব নয়। তো সেখানে গাড়ি বুক করে যেতে গেলে অবশ্যই একটা টাকার ব্যাপার থাকে। ইভেন ডেকোরেশনের জন্যও বলছি, ডেকোরেশনের জন্য সবাই একটা খুব ইয়ে করে, দেখলাম খুবই সুন্দর সুন্দর ডেকোরেশন গুলো করেছে। তো ওরকম ডেকোরেশন লোকে চায়, বাট পেমেন্টের বেলায় তখন সবাই চাই আমরা যেটা নমিনাল চার্জ করছি সেটাই করি, তো সেটা তো সত্যি পসিবল হয়। এইটা শুধু তোমার প্রফেশনাল, যে কোনো প্রফেশনালে যারা প্রফেশনালি কাজ করি আমরা নানা রকম ভাবে, বার্গেনিংটা একটা ব্যাপার, এটা আমাদেরকে আমাদের সবার জীবনে আসে, নানা রকম ভাবে আসে, এটাকে আমাদের উতরাতেই হয়, তাই না? এবার একটু ছোট্ট প্রশ্ন করি, কারণ আমাদের না একটা নিয়ম আছে যে আমার সাথে থাকতে গেলে মন প্রাণ কান দিয়ে থাকতে হয়। সো এতগুলো কথা হলো, এবার ছোট্ট করে একটা প্রশ্ন যারা আমাদের দেখছে তাদের জন্য। #DD দ্যাটস দুলহান ডায়েরিজ, #TS মানে তত্ত্ব স্পেশাল। উত্তর দিতে হবে মিনিমাম আমরা পার ট্রের জন্য সাজানোর জন্য মিনিমাম কত টাকা ভাবতে পারি, ওকে, একটা ভালো মোটামুটি কোয়ালিটি পাওয়ার জন্য। ওকে, সেটা 50, 80, 100 তিনটে দিলাম, আপনাদেরকে বলতে হবে কোনটা হচ্ছে সঠিক উত্তর। ওকে, বিকজ অনেকেই আজকে উত্তর দিয়ে। কামিং ব্যাক টু আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে সামগ্রী, যে মানে তত্ত্বর যে তোমার সাজানোর যে জিনিসগুলো, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ হ্যাঁ, এবার শুনলেন। শুনতে পাচ্ছ? আচ্ছা,
বলছি তত্ত্ব সাজানোর জন্য যে ওটা তোমরা নেট দেবে, লেস দেবে, ড্রাই ফ্লাওয়ার দেবে, কি করবে? এই যে ব্যাপারগুলো, এগুলো কি তোমরাই কিনে নিয়ে যাও নাকি এটা ওনাদেরকে অ্যারেঞ্জ করতে হয়? আর এটার চয়েসটা কিভাবে হয়? কারণ কিনে নিয়ে গেলে পছন্দ হলো না, তখন তো আরো বিপদ। তো এইটা তোমরা সেটা কিভাবে ওভারকাম করো? এটা আমরাই দিই। আমরা যে চার্জটা নিচ্ছি সেটা ইনক্লুডিং মেটেরিয়ালটা আমরা দিয়ে দিচ্ছি। সেটা ক্লায়েন্টের ওপর আমরা স্যাম্পল পাঠিয়ে দিই যে 100 থেকে স্টার্টিং, সেখানে আপনি 100-এরটা যদি সিলেক্ট করেন তাহলে 100-এর জিনিস নিয়ে যাব। আপনি যদি 200, 300 যেটা আপনি সাজাতে চাইবেন, আমরা সেই স্যাম্পল ফটোগুলো আগে পাঠিয়ে দিই ক্লায়েন্টকে। সেটা ক্লায়েন্ট তার পছন্দ অনুযায়ী, তার বাজেট অনুযায়ী সিলেক্ট করে আমাদের আগেই জানিয়ে দেয়। ইনস্ট্যান্ট কোনো কিছু হয় না। ইনস্ট্যান্ট যেগুলো 100-এর থাকে, শাড়ি দিয়ে কিছু সাজানো, সেগুলোর কিছু প্রপস, ফ্লাওয়ার্স আমরা জেনারেলি ক্যারি করি। বাট স্পেশাল কোনো ডেকোরেশন থাকলে বা মডেল থাকলে সেগুলো ক্লায়েন্টকে আমরা আগে ছবি পাঠিয়ে দিই, তার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা জিনিসগুলো ক্যারি করি, সেইভাবেই সাজিয়ে দিই। এগুলো আগের থেকেই অর্ডার করতে হয়। ইনস্ট্যান্ট ওগুলো আগে থেকে, কারণ এত মেটেরিয়াল থাকে সাজানোর, জারি থাকে, ফ্লাওয়ার থাকে, ড্রাই ফ্লাওয়ার, মতি, এত তো ক্যারি করা পসিবল না। সাপোজ একটা থার্মোকলের দিয়ে কেউ ড্রেসিং টেবিল বানাবে, এবার সেটা তো আমাকে থার্মোকলের এত বড় শিট তো ক্যারি করা পসিবল না। এগুলো আমরা 3-4 মাস আগের থেকে আমরা প্রি বুকিং নিই, সেগুলো আমরা রেডি করতে থাকি। এবার যেদিন আমার কাজ থাকে সেগুলো আমরা ওগুলো নিয়ে গিয়ে ওখানে গিয়ে অ্যাসেম্বল করি। এই চার্জের মধ্যে মেটেরিয়াল সব ইনক্লুডিং, শুধু ট্রেটা ক্লায়েন্টকে প্রোভাইড করতে হয় তার বাজেট এবং পছন্দ অনুযায়ী। That's it. Okay. একদমই। আমরা যারা ডিজাইন করতে চায় বা মানে কাপড় দিয়ে বা জিনিস দিয়ে যারা ডিজাইন করতে চায়, তাদের আমরা সেভাবেই বলি যে ট্রেটা বড় কিনবেন। আবার কেউ হয়তো বলে যে না, আমি একদম প্লেন রাখতে চাই, জাস্ট উপরে তুমি কিছু করো, মানে কোনো প্লিট বা কোনো কিছু মোড়ানো এসব করবে না শাড়িতে। সেই ক্ষেত্রে আমরা নর্মাল সাইজের ট্রে ওনাদের নিতে বলি। আর বাকি যে সাজানো, সেগুলো তো আমরা ফটো পাঠিয়েই দিই। সেই অনুযায়ী ক্লায়েন্ট যেগুলো পছন্দ করে সেই অনুযায়ী আমরা মেটেরিয়ালস নিয়ে যাই। আচ্ছা, হ্যাঁ, সত্যি Great. তাই। এত মেটেরিয়ালস ক্যারি করা পসিবল হয় না, কারণ আমাদের বিভিন্ন টাইপের ফ্লাওয়ার থাকে, বিভিন্ন টাইপের প্রপস থাকে। তো মোটামুটি একটু বলে দিতে হয় যে আমরা বেসিক নর্মাল ট্রে করব, আর বা নেটের করব, বা যদি কেউ, ওই যে বললাম প্রথমে থিমের কথা, যদি কেউ থিম কালার দিয়ে দেয় যে আমাদের এই কালারের ওপরেই নেট দেব, সেম হবে। এই যেরকম এখন যে ফটোটা যাচ্ছে, এটা মানে থিমই ছিল পার্পল উইথ ইয়েলো ফ্লাওয়ার। তো ওখানে সবকটা ট্রে এই থিমের উপরেই হয়েছে, এই কালার। এটা আর একটা জায়গায় যেখানে ফ্লাওয়ার, এনি ফ্লাওয়ার, মানে এটা একটু যদি বলে দেয় আমাকে, আমরা সেই মতো নিয়ে যাই। তবে কি, মার্কেটে ফ্লাওয়ার সবসময় সেম অ্যাভেলেবল হয় না। আমি এই সিজনে যে ফ্লাওয়ার পেলাম, আমি নেক্সট হয়তো হয়তো আমি নভেম্বরে যেটা পাচ্ছি, আমি জানুয়ারিতে সেটা পাবো না মার্কেটে গিয়ে। Right. কারণ এটা হচ্ছে বাইরে থেকে যা আসছে তার থেকে চয়েস করে আমায় নিতে হবে। ওই জন্য আমাদের বুকিং তো অনেকদিন আগে আসে। তো আমি বলে রাখি যে দেখুন, নেট সেম হয়ে যাবে, বাট ফ্লাওয়ার কালার সেম হলেও ডিজাইন ডিফার করবে। পেলাম গুড, কিন্তু না পাওয়ার চান্সেসটা বেশি থাকে। একদমই। আমরা I ফোনে hope কথা আমাদের বলি ক্লায়েন্টের সাথে যে এইটা পাচ্ছি না, বা আপনি যে কালারটা বলেছেন সেটা পাচ্ছি না, তাহলে এর অপশন অনুযায়ী আমরা কি করতে পারি। তো সেই অনুযায়ী আমরা কথা বলে সেই ব্যাপারগুলোকে সর্ট আউট করে নিই। ওকে, গ্রেট। আই হোপ আমাদের শর্মিষ্ঠা জয়েন করবে, কারণ শর্মিষ্ঠা এলো আর চলে গেল। সো আই হোপ, না সরি, শাশ্বতী, মাই মিস্টেক, শাশ্বতী। হ্যাঁ, সবগুলো তো সেম 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 না? ওকে ওকে। এবার আমার একটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে যে বিয়ের তত্ত্বে এমন কিছু জিনিস থাকে যেগুলো মানুষ চায় আজীবন গুছিয়ে রাখতে। যেমন তত্ত্বসূচিটা যদি একটু সুন্দর করে গুছিয়ে রাখা যায়, বা মসলার ট্রেটা বহু যুগ কিন্তু থাকে, হয়তো একটু ধুলোও পড়ে যায়, কিন্তু সেই নারকেল গাছ কতজন জমিয়ে রাখে। তোমাদের তৈরি ইন্ডিভিজুয়ালি জানবো কোন কোন আইটেম তুমি জানো যে ক্লায়েন্ট ওটা একদম ধরে রেখেছে, মানে বিয়ের অনেক বছর হয়ে গেছে, অনুষ্ঠান শেষ, কিন্তু তত্ত্বটা একদম মনের এখানে আছে। সো ছোট্ট করে জানবো, স্টার্টিং উইথ শর্মিষ্ঠা। তথ্যসূচি রাখে। কাস্টমাইজ কিছু আমার আছে ফটো ফ্রেমের মধ্যে করা, সেগুলো তো ডেফিনেটলি রেখে দেয়, আমি জানি। এরকমও শুনেছি একজনকে, যে আমি টাবল দিয়ে টেডি বিয়ার বানিয়ে দিয়েছিলাম, সে টেডি বিয়ারটা, সেই টাবলটা ইউজ করেনি, ওই টেডি বিয়ারটা বানানো অবস্থাতেই টাবলটাকে সে ওখান থেকে খুলে রেখে দিয়েছে। একজনকে বানিয়ে দিয়েছিলাম রুমাল দিয়ে ফ্লাওয়ার ভাস,
সে সেই রুমালগুলো ইউজ করেনি, ওইভাবেই রেখে দিয়েছে। বলছে দিদি এত সুন্দর লাগছে দেখতে, মানে একটা ফ্লাওয়ার বোকে বানিয়ে দিয়েছিলাম, যে এটা আমি আর খুলবো না। এগুলো করেছে। আর তথ্যসূচি তো অনেকেই রাখে, তবে মশলা সম্পর্কে আমি কিছু সেরকম ফিডব্যাক পাইনি কারুর, কাজেই বলতে পারবো না। তবে পার্সোনালি আমি এক্স্যাক্টলি এই যে ফ্রেম ট্রেম গুলো এগুলো রেখে দেয়, এগুলো রেখে দিয়েছে যারা ফিডব্যাক দিয়েছে জানি। তবে পার্সোনালি আমি না মশলা ঠিক আটটা দিয়ে আটকে কিছু করা খুব একটা নিজে পছন্দ করি না। যদি ক্লায়েন্ট বলে যে মশলা বাড়ি হবে আমি করে দিই, কিন্তু আমি মশলাটা এমন ভাবে রাখতে চাই যেটা প্রত্যেকটা ওনারা ইউজ করতে পারবে। মানে পেপারে জাস্ট র্যাপ করে রাখি, তার উপরে ডেকোরেশনটা করি। তো যদি বলেন রাখি, তবে তথ্যসূচি আর এই টাওয়েল এগুলো আমি দেখেছি। একটা ক্যান্ডি ডল বানিয়েছিলাম, অনেক দিন ওটা রেখে দিয়েছিলেন মানে ক্যান্ডি গুলো অবস্থায়। তো এগুলো শুনেছি আর কি। হ্যাঁ, আমারও যেটা একদমই মনে তাই। হয় তথ্যসূচিটাই কিন্তু বেসিক্যালি লোকেরা সবাই যত্ন করে রাখে। হ্যাঁ, আর যারা মশলা বাড়ি বা মশলা দিয়ে নানা ধরনের ডিজাইন আমরা বানাই, অনেকেই আছে রেখে দেন, বাট আমিও চেষ্টা করি বেশিরভাগ মশলা ওনাদের মানে আলাদা করে প্যাক করে দেওয়া, যেটা ইউজ করতে পারে। খুব সামান্য পরিমাণ মশলাই যেটা দিয়ে হয়তো কিছু বানিয়ে দিই, তো সেগুলো শুনেছি দু একজনের কাছে যে তারা রেখে দিয়েছে, তাদের কাছে এখনো আছে, নষ্ট হয়নি। একদমই তাই। অনেকেই দেখেছি মশলার বাড়িটা, মানে আগেকার দিনে যেমন মশলা, এখনকার দিনে মশলাটা না অনেকেই নষ্ট করতে চায় না। এটা আমি সাজানোর আগেই বলে দিই যে আপনি সাজিয়ে গুছিয়ে মশলার বাড়ি বানাতে চাইছেন বা নৌকা বানাতে চাইছেন, ওটা পুরোপুরি ওয়েস্টেজ। কিন্তু না, আমাদের এটা আজকের মানে সাজানো না, এই ডেকোরেশনটা না অনেক আগের থেকে চলে আসে। তখনকার দিনে এই জিনিসগুলো আগে ছিল যে মশলার বাড়ি এক একজন বানাতো, বাড়িরই কেউ বানাতো, পাঁপড় দিয়ে, মশলা দিয়ে, ড্রাই ফ্রুটস দিয়ে 1 মাস 1.5 মাস ধরে ওরা তত্ত্বটা বানাতো। সেই তত্ত্বটা আজও 20 বছর 30 বছর ধরে কিন্তু জিনিসগুলো থেকে গেছে। তো সেই জিনিসটা মাথায় রেখে মানে জেনারেলি ব্রাইড বা গ্রুম কিছু বলে না, বা তার বাড়ির কোনো রিলেটিভস বা সিনিয়র কেউ, তাদের এই ডিমান্ডটা থাকে যে আমাকে একটা মশলার বাড়ি এরকম বানিয়ে দেবে, আমার বিয়ের সময় এরকম এসেছিল। তো তাদেরকে দেখেছি জিনিসটা পুরো সাজিয়ে রেখে দেয়। আর আরো অনেক ভাবে করা যায়, যেরকম আমি একটা ডাল দিয়ে কোনো গণেশ বানালাম, সেখানে ডাল মশলা এগুলো ওয়েস্ট হয় না, জিনিসগুলো প্যাকেটেই থাকে, সেই জিনিসগুলো ওরা অনেক সময় রেখে দেয়। বা কসমেটিক্স এর বাস্কেট যেগুলো সাজিয়ে দিই, সেই মানে কসমেটিক্স গুলো বার করে নিয়ে বাস্কেট ওরা বাড়িতে অ্যাজ ইউজুয়াল রেখে দেয় ওরা ডিসপ্লে করে। এই জিনিসগুলো থেকেই যায়। আর তথ্যসূচি তো রেখেই দেয়। ইন জেনারেলি তথ্যসূচির সাথে বিয়ের মালা, বিয়ের মুকুট, বিয়ের গাছকৌটো এগুলো অনেকে প্রিজার্ভ করে আজকাল রাখতে চায়। যেহেতু আমি তত্ত্ব সাজানো ছাড়াও রেজিনের কাজ করি, যেখানে বিয়ের মালা, বিয়ের টোপর, তারপরে গাছকৌটো, পান পাতা এগুলো আমি প্রিজার্ভ করে রেখে দেওয়ার চেষ্টা করি সারা জীবনের জন্য। এরকম ভাবে ওদের মেমোরিটা Wow! থেকে যায়। আরেকটা জিনিস তৃষ্ণা, এটা মনে নিয়ে পড়ল, একটা আলাদা করে একদিন আড্ডা হবে। এটা নিয়ে এই যে বিয়ের পরের এই রেজিন আর্টটা নিয়ে আমার একটা ইচ্ছে আছে, এটা নিয়ে একটা আড্ডা দেওয়ার। তো একদম, এটা একদম। নিয়ে ডেফিনেটলি it is different subject altogether. রাইট, রাইট। আরেকটা জিনিস আমি যে ড্রেসিং টেবিল গুলো বানাই, তাতে আমি মানে আসল কাজ দিই আর কি। মানে কসমেটিক্স এর যে ড্রেসিং টেবিল, সেটা সবাই রেখে দেন। মানে বাড়ির যে ছোট মেম্বার আছে যারা আর কি মেয়েরা, তাদের আর কি খেলনা ড্রেসিং টেবিল হিসেবে ওটা ইউজ হয়। এটা আমি Wow! দেখেছি। ওইটা মানে জিনিসগুলো নিয়ে ওই ড্রেসিং টেবিলটা ওনারা ইউজ করেন। আরেকটা ডিমান্ড মাঝে মাঝে আসে, এই যেরকম এই মানে কি বলে মশলা নিয়ে কথা উঠলো, সেরকম হচ্ছে সবজি আর ফল কেটে কেটে বাস্কেট বানানো, মডেল বানানো। অ্যাকচুয়ালি আমি পারি না, আমি পরিষ্কার বলে দিই আমি বানাতে পারি না ফল কেটে ঝুড়ি বা সবজি ওগুলো দিয়ে তো কিছু। বাড়ি কেউ কেটারার করে, ওরা গণেশ। কেটারার করে জেনারেলি, বাট ওই ডিমান্ডটা অনেকেরই থাকে যে আমারটা করিয়ে দিও, কিন্তু ওটা তো আলটিমেটলি ওয়েস্ট হয়। তখন আমরা কি ফ্রুটস গুলোকেই বাইরে থেকে একটা কার্টুন ক্যারেক্টার করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করি, ওয়েস্ট না করে। কেটে ঝুড়ি টুড়ি বানাতে পারি না, আমি আগেই স্বীকার করে নিই যে আমি পারি না। দারুন। এই তোমাদের সাথে আড্ডা মারতে আমার তো দারুণ লাগছে। একটা ছোট্ট ভিডিও দেখাবো। এই ভিডিওটার উপরে একটা প্রশ্ন আছে, কারণ মন প্রাণ দিয়ে আছো কিনা সেটা তো জানতে হবে আমাদের। আর তোমাদের জন্য বুকিং এর কিভাবে বুক করবে প্রশ্ন এসছে, তো আমরা বুকিং তোমাদেরকে যারা কন্ট্যাক্ট করতে চাই সেই ইনফরমেশনও নেব, কিন্তু তার আগে একটা ছোট্ট ভিডিও। My style? For me, it's not just about looking good. நமக்குள்ள ஒரு நல்ல ஃபீலிங் வரணும். லைக் என்னோட தனித்துவ மாதிரி
you know? And maybe that's why I picked these pieces from Platinum Ivara. It's not just about jewelry. Each piece tells a unique story. And when I wear these pieces, I feel a spectrum of emotions. Sometimes sweet, sometimes confident, sassy, or even sexy. But above all, I feel like myself. I'm Nithishri Venkatramanan, and this is the story of becoming me with Platinum Ivara. আড্ডার শেষে যাওয়ার আগে একটা ছোট্ট প্রশ্ন করতে চাই, হ্যাশট্যাগ সেনকো দিয়ে উত্তর দিতে হবে। দুটো ভিডিও দেখলাম। ইভারা, এই যে কালেকশনটা, ইভারা কালেকশন অফ সেনকো গোল্ডেন ডায়মন্ডস, এটা কোন মেটালের গয়না, কোন ধাতুর গয়না ইভারা? দুটো ব্যাক টু ব্যাক ভিডিও ছিল। প্রথমটা ছিল ইভারা স্পেশাল, হ্যাশট্যাগ সেনকো দিয়ে উত্তর দিতে হবে এন্ড কমেন্ট সেকশনে উত্তর দিতে হবে। এবার হাউ ক্যান ইট বি বুকড নিয়ে প্রশ্ন এসে গেছে। সো একটু জানবো তোমাদের ইন্ডিভিজুয়ালি বুকিং নাম্বার, কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো তোমরা দেবে। অ্যান্ড সেটার আগে ভেরি ইম্পর্টেন্ট, তাড়াহুড়ো করে ক্রিয়েটিভ কাজ সেভাবে সুন্দর তো হয় না। মোটামুটি কদিন আগে তোমরা এক্সপেক্ট করো যে বিয়ের জন্য কেউ বুকিং করুক, কি গায়ে হলুদ, কি অন্নপ্রাশন, কি বেবি শাওয়ার, যাই ওকেশন হোক না কেন, মোটামুটি কদিন হাতে পেলে তোমরা তোমাদের বেস্ট কাজটা করতে পারো। এটা ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো একটু যদি কাইন্ডলি তোমরা উত্তর দাও। আই উইল আস্ক মেবি আমাদের মধ্যে যেহেতু সিনিয়র রয়েছেন কৃষ্ণা, আমি কৃষ্ণাকে অনুরোধ করি প্রথমে শুরু করতে। জেনারেলি আমাদের এখন বুকিং 1 থেকে 1.5 বছর আগে থেকে বুকিং স্টার্ট হয়ে যায়। তো সবাই আগে থেকে বুকিং কেন করে নেয়? সাপোজ কারোর বিয়ের ডেট 10th ডিসেম্বর, তো সে চাইবে যে আমি প্রাইম ডেটটা চাই, যে 10th ডিসেম্বরের 1-2 দিন আগে কি 3 দিন আগে আমি সাজিয়ে নিতে জিনিসটা চাই। তাহলে কি তার, কারণ সবারই এখন না স্পেস প্রবলেম হয়ে যায়, যে জিনিসগুলো 50-60টা ট্রে সাজিয়ে রাখবো তারপরে ওকেশনে যাবে। তো সেই জন্য সবাই চায় কি আমার যাতে জিনিসটাও সুন্দর থাকে, বেশি দিন বাড়িতে সাজিয়ে রাখতে না হয়, আর আমি প্রাইম ডেটটা পাই। সেই জন্য 1 থেকে 1.5 বছর আগে থেকে বুকিং স্টার্ট হয়ে যায়। এবার যে যত দেরিতে বুকিং করবে তখন কি তাকে অনেক দেরিতে ডেটটা পেতে হবে। বিয়ের 1 মাস আগেও অনেকে সাজিয়ে নিয়েছে, কারণ তখন আমার ডেট বুকিং ছিল না, ডেট ভ্যাকেন্ট ছিল না। জেনারেলি দিনে আমরা 2টো করে বুকিং নিই, 50 থেকে 60 ট্রেস ম্যাক্সিমাম, তার বেশি আমরা বুকিং নিই না, তার পক্ষে সম্ভব না। তো যে যত তাড়াতাড়ি বুক করবে, এবং সকালবেলা একটা কাজ থাকে এবং ইভিনিং এর দিকে আরেকটা স্লটে আমরা বুকিং নিই। তো ফার্স্ট হাফের কাজটা ডেফিনেটলি ওই সময়টা কাজটা ডেফিনেটলি ভালো হবে। তো চেষ্টা করবেন যত তাড়াতাড়ি বুকিংটা করার, ফার্স্ট হাফে বুকিংটা করার তত তাড়াতাড়ি সুবিধে। তো বিয়ের লাস্ট আমরা 3 থেকে 4 মাস আগে বুকিংটা স্টপ করে দিই, কারণ তখন আমাদের পক্ষে নতুন করে বুকিং নেওয়া সম্ভব না, 2টোর বেশি বুকিং নেওয়া হয় না। সেই জন্য সবাইকেই বলবো 1 থেকে 1.5 বছর আগে বিয়ের জাস্ট ডেটটা ঠিক হওয়ার পরপরই যাতে বুকিংটা তারা করে নেয়। আমার ক্ষেত্রে আমি দিনে একটাই বুকিং নিই, মানে যেদিনকে একটা বুকিং থাকে সেদিনকে আমি আর একটা কাজ করি না। আমার সাথে একজন যায়, মানে আমরা দুজনে মিলে ম্যাক্সিমাম যদি খুব সিম্পল এর উপর থাকে তাহলে 50 থেকে 60টা করি সারাদিনে, একদিনে। আর যদি খুব ডেকোরেশন খুব কিছু থাকে তাহলে ওই 30, 35, 40টা। আর
একদিনে একটাই জায়গায় আমি স্লট রাখি, দুটো করা আমার পক্ষে পসিবল হয় না, আর আমার নিজেরও ভীষণ হেডেক হয়ে যায়। আর বুকিং কবে থেকে করা, হ্যাঁ ডেফিনেটলি কৃষ্ণা যেটা বললো, একটা স্পেস প্রবলেম হয় অনেকেরই রাখার। তবে আরেকটা যেটা সমস্যা হয় সেটা হচ্ছে যে যেদিনকে ব্রাইড বাড়িতে থাকে, মানে এখন যেহেতু সবাই কিছু না কোথাও জব করে ম্যাক্সিমাম ক্ষেত্রেই, তো ওনারা চান হচ্ছে উইকেন্ড। তো সুবিধা মতো উইকেন্ডে আমার বুকিংটা কিন্তু বেশি আসে, মানে সবাই প্রেফার করে উইকেন্ড, বিয়ের আগের উইকেন্ডে, যে উইকেন্ডে ওনারা থাকে। বিশেষ করে ব্রাইডের ক্ষেত্রে, ব্রাইড সাইডের ক্ষেত্রে ব্রাইড প্রেজেন্ট থাকে বাড়িতে। আর রাখার, হ্যাঁ definitely একটা রাখার প্রবলেম, কিন্তু যারা হয়তো কোনো একটা ফ্ল্যাট, মানে ফ্ল্যাটে থাকেন, একটা অন্য ফ্ল্যাট ভাড়া নিয়ে রাখেন বিয়ে পারপাস, তাতে সেই সমস্যাটা হয় না। আর বুকিং মোটামুটি আমার ডেট অ্যাভেলেবল থাকলে, আমি যদি 7 দিন আগেও বুকিং আসে আমি নিয়ে নিই, যদি আমার সেই দিনটা অ্যাভেলেবল থাকে। আর যদি আমার একটা বুকিং থাকে তাহলে আমি আর একটা ওই সেম ডেটে নিতে পারি না। কারণ আইদার কম হলে 10, 15, 20টা হলে আমি একাই যাই, না হলে আমরা দুজন যাই, আমার সাথে সৌমি বলে একজন আছে। তো দিনে একটা বেশি নিতে পারি না বুকিং, মানে অ্যাকচুয়ালি নিই না, কারণ আমার মনে হয় আমার টেনশন হয়ে যায় ভীষণ। একটাই যাই, শান্ত মনে সারাদিন ধরে করে শেষ করে আসি। আমার ক্ষেত্রেও সেম, কিন্তু তার আগে একজনের সাথে পরিচয় করাই। অনেকক্ষণ ধরে মনটা অকুপাই করছিল আমার ছেলের জন্য, ওকে ছাড়া আমি 1 মিনিটও থাকি না। অন্তর্জিৎ আমার ছেলে। তো আমি যেখানে যাই আমার ছেলের সাথেই যাই। তো যারা বুকিং করবেন দুজনকে নিয়ে বুকিং করবেন। আর আমিও কাজ করতে যাই, আমরা দুজন আছি, দুজন মিলে কাজ করি একসাথে। আর বুকিং সত্যি যাদের ওরকম ধরনের থাকে যে একদম একদিন আগে কাজ করতে হবে, 2 দিন আগে কাজ করতে হবে, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের টাইম থাকতে থাকতেই বুকিং করে নিন, নয়তো ওইভাবে সময় দেওয়াটা একটু প্রবলেম হয়ে যায়। আর অনেক ক্ষেত্রে ওর কথাটাও একদম সত্যি, এখন চাকরি বাকরি যারা করে তারা চায় ছুটি ছাটার দিনগুলোতেই করাতে, কারণ তারা নিজেরা প্রেজেন্ট থেকে দেখতে চায় যে কিরকম কি হচ্ছে, বা কোনোটা কিছু চেঞ্জ করাতে হবে কিনা বা কিছু করতে হবে কিনা। তো সেইভাবেই আমাদের বুকিং গুলো হয়। আর আমার ক্ষেত্রেও সেম, যদি ফাঁকা থাকে, যদি ফ্রি থাকি, তখন যদি হঠাৎ করে কোনো কাজ আসে অবশ্যই নিয়ে নিই তখন। আদারওয়াইজ যারা পুরনো তাদের টাইমিং গুলো নিয়ে বেশি প্রেফারেন্স থাকে, মানে যারা অনেকদিন আগে থেকে বুকিং করান। গ্রেট। তোমার ছেলে তো দারুণ সুন্দর, আমার মনে হয় আমি তোমার ভিডিও দেখেছি, খুব সুন্দর। হ্যাঁ, দারুণ দারুণ দারুণ। আর মানে আমাদের সবই রয়েছে, কৃষ্ণা অধিকারীও রয়েছে, ছোট কৃষ্ণও রয়েছে, মানে সব রয়েছে চারিদিকে। আমাদের তোমার তারা কিভাবে যোগাযোগ করতে, হ্যাঁ, that will be very nice. And আজকে আমাদের ডায়ারিজের এই এপিসোডে তোমাদের কেমন লাগলো প্লিজ জানি। নেটওয়ার্কের মনে একটা ইস্যু হচ্ছে কোথাও। হুম হুম। হ্যাঁ, নেটের একটা কোনো ইস্যু হচ্ছে। উনি আটকে যাচ্ছেন বারবার। তুমি তোমারটা বলে দাও বুকিং, কৃষ্ণা। সরি, আমার এখানে একটু নেটওয়ার্ক ইস্যুর জন্য আমিও মিস করে গেছি কি লাস্ট কথা ইন্টারনেটটা হচ্ছিল কি। ইন্টারনেট এরম হচ্ছে, সরি। হ্যাঁ এবার ঠিক আছে। তোমাদের বুকিং ইনফরমেশনটা একটু দিয়ে দাও, যারা তোমাদের সাথে ডিরেক্টলি যোগাযোগ করতে চায় সেইটা প্লিজ দিয়ে দাও, অ্যান্ড তোমাদের কন্ট্যাক্ট করার টাইম ইত্যাদি, অ্যান্ড তোমাদের কেমন লাগলো আজকে আমাদের দুলহান ডায়েরিজ এর এই এপিসোডে এসে, সেটা অবশ্যই জানতে চাই। আচ্ছা, ফার্স্টে আমি বলে দিই, আমার পেজের নাম হচ্ছে শিরিনস ক্রিয়েটিভ তত্ত্ব ডেকোরেশন, এবং এটা আমার মেয়ের নামে পেজটা রয়েছে। ওকে আজকে আনতে পারলাম না, নিশ্চয়ই দেখাতাম।
ও থাকলে এখানে। তো আমার কন্ট্যাক্ট নাম্বার 9051302439, এই নাম্বারে কলিং নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে বুকিং করে নেবেন। একটা অ্যাডভান্স অ্যামাউন্টের মাধ্যমে, আমরা টোকেন অ্যামাউন্টের মাধ্যমে বুকিংটা নিয়ে থাকি। সেটা যেটা যার যা কাজ থাকে, যেরকম অ্যামাউন্টে তার উপর একটা পার্সেন্টেজে থাকে। আর আজকের এই এপিসোডে আসতে পেরে, আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পেরে সত্যি খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো Thank you. মাচ। থ্যাংক ইউ। বাকিদের সাথেও জানবো। এই শাশ্বতী, ওয়েলকাম ব্যাক। হাই, সরি অনেক লেট হয়ে গেল আমার। কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। তুমি একদম শেষের দিকে এসছো। তোমার কয়েকটা কাজ একটু দেখাই সকলকে, কারণ অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম যে শাশ্বতী আসবে। শাশ্বতী অনেক বছর ধরে কাজ করছে, অ্যান্ড দেখে মনে হচ্ছিল তুমি শাশ্বতীর সাথে আজকে তো বেশি কথা বলা অ্যাকচুয়ালি শনি আর রবিবার এই দুটো দিনই যা আমি একটু ফ্রি থাকতে পারি বিকালের পর থেকে। না, সকালের দিকে আর বিকালের সন্ধ্যার পর থেকে একটু ফাঁকা থাকি। শুনতে পাচ্ছ আমার কথা? আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, ঠিক আছে। কথা শোনা যাচ্ছে। ওকে, শাশ্বতীর সাথে বেশি কথা বলার সুযোগ নেই, কিন্তু শাশ্বতী তোমার কিছু কাজ আমি দেখালাম। আই হোপ সেটা বুকিং ইনফরমেশনে যাচ্ছি, যে যার সাথে যোগাযোগ করতে চান। পরে আমরা আরো একটা এপিসোড করব যেখানে ভালো করে জমিয়ে আড্ডা হবে। তো একটু অবশ্যই জানবো। অবশ্যই। হ্যাঁ, আমার অন্তরা, শনিবার রবিবার হলে পরে খুব ভালো হয় সন্ধ্যার পরে, কারণ আমার সোম থেকে শুক্রবার পর্যন্ত অফিস থাকে। তো আর শনি কোনো রবিবার অসুবিধা সন্ধ্যা নেই। পর্যন্ত আমার যেহেতু আমি একজন মেকআপ আর্টিস্ট, নেল আর্টিস্ট, তারপরে এইসবগুলো সব করি, তবে মেকআপের কাজ জন্য আমার শনি রবি দুদিনই আমার ক্লাস থাকে পুরো বিকাল পর্যন্ত। তা সেই জন্য No আমার problem. পুরো সারা আমরা সপ্তাহটাই আমি পুরো booked। নো প্রবলেম, নো প্রবলেম। আমরা, তুমি চেষ্টা করেছো আসতে, খানিকটা হলেও আলাপ হলো, কিন্তু দুলহান হ্যাঁ ডায়েরিজ হ্যাঁ, আমরা চেষ্টা সবার সাথে আলাপ করে খুব ভালো লাগলো। শুক্রবার দিন রাখতে, কিন্তু আমরা একটু সময়টা পরিবর্তন করতেই পারি। কখনো সুবিধা হলে শনিবারও করা যায়, আমরা সেটা অফলাইন যোগাযোগ করে নেব। কিন্তু বিয়ের পরে ওই ওকে রেজিং আড্ডা নিয়ে আড্ডা হবে, মেকআপ নিয়ে আড্ডা। দেখো, বিয়েতে যা যা লাগে সব নিয়ে আমাদের আড্ডা হয়। সো তোমরা শুধু যে আড্ডায় পার্টিসিপেট করো সেটা নয়, অবশ্যই একটা গিফটও থাকে তোমাদের জন্য। একটা ভালো, আশা করি ভালো লাগবে, একটা ভাউচার, একটা গিফট রয়েছে। এবং তোমাদের বুকিং ইনফরমেশনটা যেমন শেয়ার করলো কৃষ্ণা, একটু জানবো অন্তরা শর্মিষ্ঠার কাছ থেকে, তোমাদের যোগাযোগ করতে গেলে কিভাবে যোগাযোগ? আমার পেজ আমার হচ্ছে পেজের নাম হচ্ছে অন্তরাজ মেকওভার ইনস্টিটিউট। অ্যাকচুয়ালি আমারও বেসিক্যালি যেহেতু মেকআপের কাজ, আমিও নেলের কাজ করি, তত্ত্ব সাজানো, দেন আরো অনেক ধরনের হাতের কাজ করি, প্রত্যেকটাই পেজে শেয়ার করা থাকে। আর কন্ট্যাক্ট নাম্বার 8585067247। তো এই নাম্বারে আমাকে যোগাযোগ করতে পারেন, বাট প্লিজ চেষ্টা করবেন রাত 10টার মধ্যেই করতে, কেননা তারপরে একটু প্রবলেম হয়। আর সকালবেলা আপনি যে কোনো টাইমেই করতে পারেন, মানে সকাল থেকে রাত 10টার মধ্যে যে কোনো টাইমেই যোগাযোগ করতে পারেন। আর এখানে এসে সত্যি ভীষণ ভালো লাগলো, সবার কাজগুলো দেখলাম। কৃষ্ণাদির কাজগুলো বেশ সুন্দর, আমি সবার নামগুলো করতে পারছি না এখান থেকে। তো থ্যাংক ইউ। আমার নিজেরও অনেক ইচ্ছা আছে এরকম আরো সুন্দর সুন্দর কাজ করার। তো যারা আমাদের থেকে সিনিয়র তাদের কাজগুলো অবশ্যই দেখি, অনেক সময় স্ক্রিনশট ভিডিও রেখে দিই। ক্লায়েন্টরা যখন মানে আশা করছি যে আগামী দিনে আরো ভালো কাজের সুযোগ পাবো, মানে ক্লায়েন্টরাও যাতে আরো ভালো ভালো কাজ করায় আমাদের দিয়ে, যাতে আরো নতুনত্ব কাজ করতে পারি, ওনাদের ভালো আরো কাজ করাতে মানে দিতে পারি, এটাই ইচ্ছা। তো সত্যি ভীষণ ভালো লাগলো আজকের আড্ডাটা। থ্যাংক ইউ অন্তরা। অনুরোধ করবো শর্মিষ্ঠাকে কিছু শেয়ার করার জন্য। আমার পেজের নাম হচ্ছে অদিতি ফটো ডেকোরেশন। মানে অ্যাকচুয়ালি আমার নাম যে শর্মিষ্ঠা সেটা আমার অর্ধেক ক্লায়েন্ট জানেই না, ওরা আমাকে অদ্বিতীয়া দি বলেই বলে, আমিও আর তাদের ভুল ভাঙাই না। ঠিক আছে, তো অদ্বিতীয়া ফটো ডেকোরেশন। আমার আরেকটা পেজ আছে অদ্বিতীয়া ক্রিয়েশন। আর গুগলেও যদি অদ্বিতীয়া বলে সার্চ করা হয়, গুগলেও আমার যে ছবিগুলো আছে সেগুলো দিয়ে দেয়, হাতের কাজের ছবিগুলো, এমনি গুগল ফটোজে।
আর আমার ফোন নাম্বার হচ্ছে 7797878605। কলিং হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপে আমি 24/7ই অ্যাভেলেবল থাকি, কলেও থাকি, তবে একটা তো টাইম নিয়ে থাকে। আমি জানি যে প্রত্যেকেই সেটা মেনটেন করেই ফোন করেন। এবং আমি প্রত্যেকে একটা কথাই বলি বুকিং করার পর বা আগে ইনফরমেশনের জন্য, যে আপনারা যে কোনো টাইমে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। যদি আমি ফ্রি থাকি আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই করি, আর যদি ফ্রি নাও থাকি আমি যখন যেই মাত্র ফ্রি হই আমি তাদেরকে রিপ্লাই করি। মানে অনেকে হয়তো বলে দিদি তোমাকে খুব জ্বালাচ্ছি, একদমই না। আমি এখানে একদম মানে অনলাইন বসে সবার মাঝখানে বলছি, দেখুন যে একটা কাজ করাবে, আমি না হয় প্রফেশনালি সাজাই, আমি 100 জনের বিয়েতে সাজাচ্ছি, কিন্তু তার তো বিয়ে একবারই হচ্ছে, সে তো তার তো অনেক এক্সপেকটেশন থাকে না? সে কিন্তু বারবার আমাকে ক্লারিফাই করে, দিদি এটা এরম হবে না, দিদি এটা এরম করলে ভালো হবে। আমি বিশ্বাস করুন আমি বিন্দু মাত্র বিরক্ত হই না, কারণ আমার এটাই মনের মধ্যে আছে। আমার কাছে জিনিসটা এখন না মানে একটা ইয়ে হয়ে গেছে, ইউজ টু হয়ে গেছে, যে ঠিক আছে সাজাচ্ছি, এটা এই দিয়ে সাজাচ্ছি, ওটা ওই দিয়ে সাজাচ্ছি, কিন্তু তাদের জন্য তো ওই 30টা বা 50টা তত্ত্বই একদম মানে একটা লাইফ টাইম তাদের জন্য একটা অ্যাসেট। তো সেটাকে যদি সুন্দর করে করতে পারি, তাদের সমস্ত ডাউটস যাতে আমি ক্লিয়ার করতে পারি, আমি সবসময় হোয়াটসঅ্যাপে অ্যাভেলেবল। এটা যারা আমাকে বুকিং করেন তারা জানেন। মানে আগের দিনও হয়েছে যে আগের দিন ফোন মানে মেসেজ করবো যে দিদি এটা হয়নি, এটা হবে, এটা কি হবে, আমি তখনও চেষ্টা করেছি করার। আর আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে সবার সব জায়গাতে, বিশেষ করে বিয়ের মতো জায়গাতে, যার যত মানে যে যেরকমই ইয়ে হোক না কেন, ফিনান্সিয়ালি স্টেবল হোক না কেন, প্রত্যেকের একটা বাজেট থাকে, যে আমি শাড়ি জামা কাপড়ের এই বাজেট রাখবো, জুয়েলারির এই বাজেট রাখবো, ডেকোরেশনের এই বাজেট রাখবো। তো ডেফিনেটলি এখন যেহেতু আমাদেরকে দিয়ে সাজানো হচ্ছে, তত্ত্বেরও একটা বাজেট থাকে। সেটা অনেকে হয় যে টেনশন করে দেয়, দিদি আমার এই বাজেট আছে, এর থেকে বেশি আমি উঠতে পারবো না। সেটাও যদি কেউ বলে দেয় আমি চেষ্টা করি তার মধ্যে তাকে বেস্ট অপশনটা দেয়। সুতরাং চার্জেসটা এমনই রাখার চেষ্টা করি যাতে সবাই মানে সবাই পারেন সাজাতে, মানে কাউকে যাতে বাজেট শুনে ফেরত না যেতে হয়। কারণ মানে মন থেকে বিশ্বাস করি যে এই দিনটা মানুষের জীবনের একটা ভীষণ স্পেশাল দিন। অনেক অনেক স্বপ্ন থাকে, আমরাও তো পেরিয়ে আসছি। সুতরাং প্রত্যেকের স্বপ্নের মধ্যে যেন একটা ছোট্ট ছোট্ট পার্ট আমি হতে পারি, সবসময় চেষ্টা করি। আর সেম আমারও একটা জুয়েলারি বিজনেস আছে, আমি কাপড়ের জুয়েলারি বানাই, ফেব্রিক জুয়েলারি যেটা, সেটার ক্ষেত্রেও সেম। মানে যারা আমার কাস্টমার তারা জানেন যে আমি এমনই বাজেট রাখি। এই জুয়েলারি গুলো কি বলুন তো, এগুলো তো কাপড়ের প্রিন্টেড কাপড় বা আঁকা, হয়তো একটা কুর্তি বা একটা শাড়ির সাথেই একটা দিচ্ছে। তো আমি যদি একটা সেটের দাম 500 টাকা রাখি, সে একটা 500 টাকার কুর্তির সাথে একটা 500 টাকার জুয়েলারি পরবে, এটা না হয় না। মানে বেসিক্যালি আমিই বলছি, আমি হলেও আমার অসুবিধা হতো। আমি এমনভাবে রাখার চেষ্টা করি যাতে প্রত্যেকে সেই স্বাদটা পূরণ করতে পারে, সেই রকম বাজেটে আমি রাখার চেষ্টা করি। আর তত্ত্বের ক্ষেত্রেও সেম। আর এই জিনিসটা না আমার খুব ভালোবাসার একটা জায়গা। তো এটা আমি এইটুকু বুঝতে পারছি, তুমি এবং তোমরা সবাই এত গুণী যে এইটুকু আড্ডাটা খুব কম পড়ে গেল। হ্যাঁ, আজকে কিন্তু জাস্ট আলাপ হলো, এন্ড আই হোপ এই আলাপটা আমাদের শুরু, রাইট? আমরা আরো একে অপরের কাজগুলো শেয়ার করবো, এবং দেখো যতটুকু সাহায্য আমরা একে অপরকে করতে পারি, একটু শেয়ার দি মেসেজ। ভালো কাজ হচ্ছে কিন্তু আরো 2-1 জানলে পরে তো আরো ভালো লাগে না? সেই প্রচেষ্টা ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। মানে আমি এরকম কোনো প্রোগ্রামে আসবো এটা কখনো ভেবেও শুরু করিনি। মানে আজকে হঠাৎ এরকম একটা জায়গায় এসে সত্যি খুব ভালো লাগছে, সবার সাথে শেয়ার করছি। আর কৃষ্ণা আমার বহুদিনের চেনা, মানে সামনে হয়নি, ফোনে চেনা। আমাদের কখনো সামনাসামনি দেখা হয়নি, আমাদের মোর দেন 5 ইয়ার্স কথা হয়, এই ফার্স্ট টাইম আমরা দুজনকে সামনাসামনি দেখছি, সেটা একমাত্র এই প্রোগ্রামটার জন্য। যোগাযোগ থাকে, আমার ফোনে থাকে যোগাযোগ। এবং কি বলুন তো, এরকমও হয়েছে যে আমার হয়তো এক্সট্রিম সাউথে কোনো কাজ আমি যেতে পারবো না, আমি কৃষ্ণাকে বলেছি আছো তুমি যাও। আবার ওর হয়তো এমন একটা জায়গায় কাজ যেটাতে ও আসতে পারছে না, ও আমাকে বলেছে শর্মিষ্ঠা তুমি কি ফ্রি আছো, তাহলে তুমি যাও।
মানে বাহ, আমাদের very মতো nice. আমরা দারুণ। একদম এরকমভাবেই আমরা কাজটা করে নিই আর কি। কিন্তু একে অপরকে প্রথমবার আজকে দেখলে দুলহান ডায়েরিজে, আজকে দেখলাম এই প্ল্যাটফর্মে এসে, এই প্রোগ্রামে এসে। একদমই তাই। বিউটিফুল। আমি অনুরোধ করবো শাশ্বতীকে একটু কিছু বলার জন্য। শাশ্বতী, তুমি এত ব্যস্ত, আজকে আমি জানি খুব অন্যরকম হয়ে গেছে সময়টা। যদি তুমি হ্যাঁ। আমাদেরকে আগেই বলতে, আমি তোমায় বলতাম তুমি আরামসে 8:30টায় জয়েন করো, কিন্তু কোনো অসুবিধা হয়নি, তুমি ফাইনালি এলে। হ্যাঁ, অনেক লেটে আসলাম। যাই হোক, আমার ইন্ট্রোডিউস যেটা হচ্ছে, আমার একটা পেজ আছে আর আমার ফেসবুক আইডি দুটোই আলাদা। ফেসবুকে হচ্ছে আমার শাশ্বতী মজুমদার নামে আছে, আর আমার যে পেজটা রয়েছে সেটা হচ্ছে সতুস মেকওভার। ওখানে আমার সমস্ত কিছু তত্ত্ব, কোণে সাজানো, মেহেন্দি, নেল আর্ট, এগুলো সবই আছে। তো সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন, যারা আমার কাজ যদি ভালো লেগে থাকে তারা যোগাযোগ করতে পারেন। আর আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7003972458। এই নাম্বারে আমি অল টাইম অ্যাভেলেবেল থাকি। আর সেহেতু টাইম মেনটেন করে আমাকে মেসেজ অথবা হোয়াটসঅ্যাপ করলে বা কল করলে পরে আমাকে সবাই পেয়ে যাবে। এই, আর চেষ্টা Great. করি এবার সবাইকে last ওই আমরা তাদের বাজেটের মধ্যে তাদেরকে সাজানো বা সমস্ত কিছু। কারণ আমি সবসময় আমার ক্লাসও যখন করাই, প্লাস হচ্ছে আমার যে ক্লায়েন্ট থাকে, আমি তাদের সবাইকে বলে রেখেছি, একটা তো প্রত্যেকটা মেকআপ আর্টিস্ট বলো বা সবার যারা কাজ করে তাদের প্রত্যেকেরই একটা বাজেট আছে, যে আমরা এই লেভেল থেকে স্টার্ট করি, যে 5 হোক 6 হোক, এটা আমাদের স্টার্টিং। কিন্তু এর থেকেও যারা খুব মানে যাদের টাকা পয়সার প্রবলেম থাকে, তারাও অনেকে চায় সাজবো, আমরাও তো মেকআপ করতে চাই একটু কম পয়সা। আমি চেষ্টা করি তাদেরকেও সেই টাকা, এই নয় যে কম টাকায় সাজাচ্ছি বলে তাদেরকে কোনো খারাপ প্রোডাক্ট দিচ্ছি। আমি যে প্রোডাক্ট দেখা যাচ্ছে যাদের অন্যান্য ক্লায়েন্টকে দিচ্ছি, তাদেরকে সেই টাকা দিয়ে সাজাচ্ছি, কিন্তু এতে কি একটা মনের স্যাটিসফ্যাকশন তারা যখন এসে, কারণ আমি যখন ফার্স্ট কাজ করেছিলাম, আমি বলবো 2000 টাকায় কাজ করেছিলাম, কিন্তু যতটা সম্মান পেয়েছিলাম ওই 2000 টাকাটা আমার কাছে মানে মানে ইয়েই মনে হয়নি। আমি যে সম্মানটুকুনি পেয়েছিলাম, তারা ভীষণ আমাকে সম্মান করেছিল, তারা খুব ইয়ে করেছিল। তো যাই হোক, আমি সবসময় চেষ্টা করি যে কোনো কাজটাকে অন্তত তারা যাতে করতে পারে। হ্যাঁ, এবার অবশ্যই আমি দেখে নিই যে তাদের সত্যি নিডি কিনা, সত্যি তাদের প্রয়োজন। দেখা যাচ্ছে অনেকেই আছে, কারণ আমরা কাজ করতে করতে এইটুকুনি অভিজ্ঞতা হয়ে গেছে, আর প্রত্যেকেরই হয়তো এই অভিজ্ঞতাগুলো আছে। অনেকে আছে মিথ্যে কথা বলে মানে কাজ করানোর চেষ্টা করে। প্লাস হচ্ছে আরো আমি ক্লায়েন্টদেরকে আর একটা জিনিস বলবো, সেটা হচ্ছে বুকিং করানোর পরে কোনো রকম ভাবে তারা ক্যান্সেল যেন না করে। কিন্তু ক্যান্সেল হলে পরে যে কতটা প্রবলেম হয় তাদেরকে মানে বুঝানো মানে হয়ে ওঠে না। কারণ আমরা একজনকে সাজাবো বলে, বা একজনকে সে তত্ত্ব হোক বা যেই হোক, কারণ আমার একটা তত্ত্ব সাজানো আগের বছরই ক্যান্সেল হয়েছিল। আমার মানে যার জন্য তাদেরকে আমি মানে তার বিয়েটা ক্যান্সেল হয়েছিল বলে, বিয়ে নাকি ডেট পিছিয়ে গেছিল না কি হয়েছিল, তারা আমাকে খবরই দেয়নি, লাস্টে আমাকে ক্যান্সেল করলো। তাতে যে আমি কি করলাম, অন্য কোনো ক্লায়েন্ট আমি ধরলাম না, নিলাম না, আমাকে কত জোরে ফোন করছে। তো এই প্রবলেমটা হয়। আমি সবাইকেই বলবো এটা, যারা কাজ করছে এবং ক্লায়েন্টদেরকেও বলবো, তারা প্লিজ দয়া করে আপনারা মানে ক্যান্সেল করবেন না। আর ক্যান্সেল করলে অন্তত আগে, অনেক আগে থাকতে জানিয়ে দেওয়াটা উচিত আমি মনে করি। ঠিক। ওকে, এই আজকে ক্যান্সেল মানে আমরা এই দাঁড়া এক সেকেন্ড, একটুখানি কথা বলার আগে আমাদের ভালোবাসা চাই। দেখো, না কথা বলার আগে আই ওয়ান্ট ম্যাক্সিমাম লাভ। আমাদের খুব ইম্পর্টেন্ট হচ্ছে, এত ইনফরমেশন দিলাম, একটু ভালোবাসা না পেলে হবে? সো আমাদের একটা ছোট্ট প্রাইজ হয় ফর আওয়ার অডিয়েন্স, যারা আমাদেরকে হার্টে ভরিয়ে দেয়। সো আজকে হার্টের কালার হচ্ছে, এক একজন এক একটা রং বলো। আমি চুজ করলাম রেড, তোমরা একটা রং বলো। ব্লু। ব্লু। আচ্ছা, আমার তাহলে রেড ব্লু আছে। রেড। আর Pink. কৃষ্ণা একটা কালার চুজ করো, পিঙ্ক। পিঙ্ক। তাহলে রেড, তাহলে আজকে থিম কালার হচ্ছে রেড, ব্লু, পিঙ্ক। এই হার্টস দিয়ে কিন্তু আমাদের কমেন্ট সেকশনে আসলে পরে নেক্সট উইকে আমরা জানাবো কারা কারা প্রাইজ পাচ্ছে। এবং ম্যাক্সিমাম লাভ ইজ আ কন্টেস্ট পার্ট। রেড, ব্লু, পিঙ্ক, এই থিমে কিন্তু হার্ট আসতে হবে। অ্যান্ড খুব শেষের দিকে আমরা, আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার কথা, তাড়াতাড়ি করে শর্মিষ্ঠা কি বলছিলে বলে ফেলো। এই ক্যান্সেল করা নিয়ে একটা কথা, মানে ইনসিডেন্ট হঠাৎ মনে পড়লো। সেটা হচ্ছে মোস্ট প্রবলি 2021 সালে একটা বিয়ে মানে বিয়ের জন্য আমায় বুকিং করা হয়েছিল, এবং
খুব সত্যি কথা বলতে কি আমি 500 রুপিস অ্যাডভান্স নিই, সেটা যে কোনো ক্ষেত্রেই। একটা আমার ফিক্সড রেটের ফ্ল্যাট। তা যেহেতু বিয়ে জানুয়ারিতে বিয়ে ছিল 2022 এর জানুয়ারিতে, তো 2021 এরই 5 মাস আগে ক্যান্সেল হয়ে গেল বিয়েটা। আমাকে ফোন করে বললো, দিদি আমার না বিয়েটা ক্যান্সেল হয়ে গেছে, তো এরকম একটু প্রবলেম হয়ে গেছে ওই দুই বাড়ির মধ্যে। আমি বললাম ঠিক আছে। এবার 3-4 মাস আগে যেহেতু ক্যান্সেল হলো না, আমি টাকাটা রিফান্ড করে দিয়েছিলাম। কারণ মোটামুটি মাস দেড় দুয়েকের মধ্যে ক্যান্সেল হলো না, মানে 2 মাসের আগে ক্যান্সেল হলো, আমি রিফান্ড করে দিই অ্যাডভান্সটা। মানে বিশ্বাস করবেন না, 25 ওদের বিয়ে আমার ফিক্সড হয়েছে এবং আমাকেই বুকিং করেছে, আবার ওই টাকাটা দিয়ে আমাকে আবার বুক করলো। বললো, How দিদি wonderful. তুমি যে এই যে জিনিসটা দেখিয়েছিলে, আমি কোথাও থেকে টাকা রিটার্ন পাইনি এবং আমি তোমাকে চাইও নি। 500 রুপিসটা কিন্তু কোনো একটা মানে বিগ অ্যামাউন্ট না, মানে একটা বিয়ের অ্যাডভান্স হিসেবে কোনো কিছুতে। কিন্তু তুমি যে এই জিনিসটা করলে, তো আমি ঠিক করে রেখেছিলাম আমার যে বছর যখনই বিয়ে ঠিক হবে আমি আবার তোমাকেই বুক করবো। তো ও আবার আমাকে এই 24 এ বুক করেছে, আর 25 জানুয়ারিতে আবার ওর বিয়ে ফিক্সড হয়েছে। তো এই আমরাও এই জিনিসগুলো কিন্তু ভালো লাগার মধ্যে অ্যাড হয়, মানে শুধু টাকা পয়সা বা ব্যবসাটা না, এইগুলো একটা অ্যাসেট আমাদের জন্য। হ্যাঁ, সব ক্লায়েন্টরাই খারাপ থাকে না, অনেক অনেক ভালো ভালো ক্লায়েন্টও হ্যাঁ, রয়েছে, অনেক ক্লায়েন্ট ভালো অনেক আছে, অনেক অনেক ভালো ক্লায়েন্ট এক্সপিরিয়েন্স এবং খারাপও আছে। ভালোটাই বেশি। তো আমাদের খারাপটা এতটাই ভীষণভাবে খারাপ লাগে যে আমি কাজ করে দেখা গেছে, মানে আমি বললাম না যে একটা জায়গায় আমাকে স্টে করতে হয়েছিল একটা রাত, সারা রাত্রি তাদেরকে তত্ত্ব সাজানো আমরা আর প্লাস হচ্ছে এরকম মেহেন্দি, এই দুটোর জন্য আমাকে সেখানে আমাদের স্টে করতে হয়েছে, আমি আসতে সময় পারিনি আজকে বাড়ি। অনেক এগিয়ে তারা গেছে, যখন আমরা আমাকে আবার পেমেন্ট জমিয়ে করছে, পেমেন্টটা তো টাইম মতন পেমেন্টটা যে আজকে কাজ হলে সঙ্গে সঙ্গে পেমেন্টটা করে, আমাকে তারা পেমেন্ট করছে 2 সপ্তাহ পরে। তাও আমার থেকে কি করেছে, এটা সেটা নানান রকম কায়দা কানুন করে আমার থেকে প্রায় মানে তাদের আমার ইয়ে হয়েছিল প্রায় 4-5 হাজার টাকা মতন হয়েছিল। মানে 1-1.5 হাজার টাকা কেটেই তারা বলছে না দিতে পারছি না, হবে না, এরকম করে করে লাস্টে আমার কিছু টাকা কেটে নিয়ে রিজেক্ট আমরা করার সঙ্গে মানে প্রবলেমে আমরা এরকম হয় যে পরে ভীষণ ভাবে খারাপ বেশি লাগে। বুঝছি না, কারণ আমাদের আমরা অনুষ্ঠানটা আমরা চেষ্টা কতটা ইয়ে করবো। দিয়ে আমরা করি আমাদের কাজটা যখন করি যাতে ক্লায়েন্ট খুশি হয়, কিন্তু এই জায়গাটা সবাই বোঝে না। অনেক ক্লায়েন্ট থাকে তারা এই ব্যাপারটা বোঝে না। ওকে ওকে, আমি প্রবলেমস এটসেট্রা অন্য কোন অনুষ্ঠানে 100 আজকে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, কিছু শোনা যাচ্ছে না। হ্যাঁ, मैनेजमेंट स्कूल के लिए परफेक्ट होगा। आफ्टर इट्स अ बिजनेस स्कूल, यू शुड लुक लाइक अ टाइकून। हाँ क्या बात है, सूट नॉट सूटिंग यू? No, this suit is great, but Dad, I was thinking कि see, I know मेरे लिए आपके great expectations है कि I'll do my MBA, आपकी तरह businessman बनूंगा, carry on the family legacy. Sorry, मैं आपकी जैसा नहीं हूँ. मुझे बिजनेस स्कूल नहीं जाना है, I want to do filming. इनफैक्ट मुझे फिल्म स्कूल में स्कॉलरशिप भी मिल गई है. And you know what? They really love my short film. पता है मुझे। पता? देखो बेटा, my father was a doctor, I'm a businessman. अपनी लाइफ की स्क्रिप्ट लिखना इज अप टू यू। मेरा एक्सपेक्टेशन तो एक ही है, that you are happy. My job is to be proud of you, no matter what you do. फिर ये सूट किस लिए? अरे
जब बेस्ट डायरेक्टर का अवार्ड लेने जाओ ये पहन के जाना। Perfect. Just like Spielberg. जिनकी असली लेगेसी उनका प्यार है, उनको हैप्पी फादर्स डे। अहम मेंस ज्वेलरी बाय सेनको गोल्ड एंड डायमंड्स। মিউট করো না দেখুন অসুবিধা হয়ে যাবে। Sorry for the কেন হলো? আই এম রিয়েলি সরি, আজকে আমাদের ইন্টারনেটটা খুব এদিক ওদিক হচ্ছে। শুনতে পাচ্ছ? হ্যাঁ শোনা যাচ্ছে। সরি, আমাদের ইন্টারনেটটা একটু গন্ডগোল করছে আজকে। আজকে আমি অ্যাকচুয়ালি এখন অন্য একটা শহরে আছি আর আমি হোটেলের ইন্টারনেট ইউজ করছি। তো আচ্ছা। জেনারেলি আমাদের এই সমস্যাটা হয় না, বাট আমি ওয়াইফাইটাতে একটু ধোঁকা খেয়ে গেছি। ওকে, থ্যাংক ইউ সো ভেরি মাচ তোমাদেরকে জয়েন করার জন্য। তোমাদের জন্য প্রাইজ আমাদের টিম যোগাযোগ করে নেবে। অ্যান্ড থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমরা আশা করি আজকে হলো দুলহান ডায়েরিজে তোমরা আবার আসবে তোমাদের অন্য কাজগুলো নিয়ে। অ্যান্ড প্লিজ কিপ ইন টাচ। ওকে, ওকে ওকে, থ্যাংক ইউ। আমি ধন্যবাদ জানাচ্ছি সবার সাথে আলাপ করে অনামিকাকে খুব এবং ভালো রাজ। লাগলো। আমি একটু সময় কম দিতে পেরেছি, নেক্সট দিন চেষ্টা করব পুরোটা টাইম দিতে। একদম। আর তোমাদের অন্য নতুন কাজ করলেই আমাদের জানিও, যাতে তোমাদের একটু কাজ আমরাও যদি সবাইকে পৌঁছে দিতে পারি। যতটুকু আমরা পারবো আমরা সবাই মিলে করতে চাই। ওকে, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, গুড নাইট সবাইকে। বাই সবাই ভালো থেকো। থ্যাংক ইউ। গুড নাইট। বাই। আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আই হোপ আমাদের এই একটু ইন্টারনেট মিসহ্যাপটা তোমরা এক্সকিউজ করবে। অ্যান্ড something interesting and new. Please excuse the little ups and downs. আজকে ইন্টারনেটের একটু সমস্যা হয়েছে, বাট আই হোপ আমাদের অনেক কিছু আমরা জানতে পেরেছি। এন্ড আমরা খুব খুশি হয়েছি এই তত্ত্ব স্পেশালে এনাদেরকে পেয়ে, যারা সত্যি খুব সুন্দর করে সকলের স্বপ্নগুলোকে পূরণ করে চলেছে। কৃষ্ণা অধিকারী, শর্মিষ্ঠা চ্যাটার্জি, অন্তরা দত্ত এবং কিছুক্ষণের জন্য হলেও আমরা পেয়েছি আজকে শাশ্বত মজুমদার। আমাদের আজকের এপিসোড হবে শেষ। আমি ধন্যবাদ জানাবো আন্তরিকভাবে সেনকো গোল্ডেন ডায়মন্ডস কে এবং আপনাদের সকলকে ফর বিং আ পার্ট অফ দিস জার্নি।